তাহলে নরমালাইজেশনটা আমরা আজকে শিখবো। এখানে কিছু টেকনিক আছে, এটা কেন করব, নরমালাইজেশন কি, এটা কেন করতে হয়, আমাদের ফিউচারে সফটওয়্যার ডেভেলপমেন্টে এই নরমালাইজেশন কোন কোন ভূমিকা পালন করে, এই সব কিছু মিলিয়ে আজকের সেশনটা। হ্যাঁ, ভালো করে দেখবেন, এটা আপনাদের ফিউচারে খুব লাগবে। দুইটা কথা আছে, নরমালাইজেশন আর ডিনরমালাইজেশন। হ্যাঁ, দুইটা টার্ম নিয়ে আমরা আজকে কথা বলবো। আপনি একটা শিখতে পারলে সব শিখতে পারবেন। একটা কি বলেন? নরমালাইজেশন, একটা হলো ডিনরমালাইজেশন। এই দুইটা টার্ম আপনি নরমালাইজেশন বুঝলেই, ডিনরমালাইজেশন মানে কি, নরমালাইজেশন যেটা হবে সেটা হবে না, বিপরীতে হবে। হ্যাঁ, যেটা নরমালাইজেশন না, উল্টা, সেটাই হলো ডিনরমালাইজেশন। তাহলে বিষয়টা কি দেখেন, আন্ডারস্ট্যান্ডিং রিলেশনস ফর নরমালাইজেশন। নরমালাইজেশন বলতে কি বুঝে দেখেন, এখানে সুন্দর করে একটা ডেফিনেশন দিয়েছে, পড়েন সবাই। কি লিখছে পড়েন, জোরে পড়েন, জোরে পড়েন। হ্যাঁ, এখান থেকে পড়েন, এখান থেকে পড়েন, এইটুকু পড়েন। এটা হইলো তার ইয়েটা। হ্যাঁ, ফ্রিজে আছে। ও আচ্ছা, যাই হোক, এখন এইখান থেকে পড়েন, পড়েন সবাই পড়েন এইটুকু। গ্রানুলারিটি, হ্যাঁ, রিমুভাল অফ ডুপ্লিকেশন, এখানে কয়েকটা কথা বলতেছে তাই না, or minimizing of redundancy or tables, all of which place data into a better organized state. তো নরমালাইজেশন করতে হলে কয়েকটা টার্ম এখানে বলছে তাই না। ইন্ট্রোডাকশন কি অফ গ্রানুলারিটি, রিমুভাল অফ ডুপ্লিকেশন, আমরা ডুপ্লিকেশন কোনো ডাটা থাকলে ডুপ্লিকেট সেটাকে বাদ দিতে হবে। তাহলে এই পয়েন্টগুলো ধরবেন, এই পয়েন্টগুলো ধরে ধরে আমি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে এখন ডিটেলসটা বোঝাবো। মিনিমাইজিং অফ রিডান্ডেন্সি থাকা যাবে না। হ্যাঁ, এবার কি, সিম্পলি দ্য ইন্ট্রোডাকশন অফ টেবিলস, মানে টেবিলের ইন্ট্রোডাকশনটা, টেবিলটা সিম্পল হতে হবে, খুব কমপ্লেক্স টাইপের অনেক কলাম নিয়ে সবকিছু অ্যাড করব না, এরকম ব্যাপার আছে। all of which place data into a better organized state, ডেটাগুলোকে কি করতে হবে, অর্গানাইজ করতে হবে, বেটার অর্গানাইজ করতে হবে। তার মানে হিজিবিজি হওয়া যাবে না, অর্গানাইজড ওয়েতে প্রপারলি করতে হবে। এটা হলো নরমালাইজেশনের ডেফিনেশন। সো আমরা যদি ইন্টারনেটে চলে যাই, গুগলকে যদি জিজ্ঞেস করি যে ভাই এখানে নরমালাইজেশন মানে কি, হ্যাঁ, দেখেন সে আমাকে কি কি বলতেছে, নরমালাইজেশন ইজ ইন RDBMS is a key process of organizing data in a database to redundancy and improve data integrity by structuring it into multiple related table inconsistency and anomalies। মানে কথা দুইটা কাছাকাছি, কিন্তু ওখানে ভাষাটা এক ধরনের ছিল, এখানে ভাষাটা মানে ওয়ার্ড গুলো হয়তো একটু ডিফারেন্স আসছে। এখানে আপনারা এটা ডিটেইলস এখন বুঝতে পারবেন, আমি বোঝাই দিলেই বুঝতে পারবেন বিষয়টা কি। আচ্ছা, হ্যাঁ, লিখে নেওয়ার কিছু নেই, এটা আমি যেহেতু চালিয়েছি, আমার ক্ষেত্র যেটা আসবে আপনারা লিখলেও কি, এটা নেটের জিনিস, আপনারা দেখে নেবেন সবকিছু, সবসময় চেষ্টা করবেন নেট থেকেও একটু দেখে নিতে। কেন দেখে নেবেন, কারণ এই যে বুকসটা আজ থেকে 10-15 বছর আগের, হ্যাঁ, এই যে ডাটাবেস ফান্ডামেন্টালস, তো এখন আরো অনেক মত বা বিভিন্ন কিছু আসতে পারে। এই জন্য আমাদের যেহেতু ইন্টারনেট বেস পড়াশোনা, অনলাইন বেসড অনেকটাই, দ্যাটস ওয়াই মাঝে মাঝে ওখান থেকেও দেখে নেবেন যে লেটেস্ট কোনো নিউজ আছে কিনা, কে কি বলছে, বিভিন্ন পোর্টাল কি বলছে, এগুলো দেখে নেবেন। আচ্ছা, তো আমরা নরমালাইজেশনের এখন একটু কাজকর্ম দেখবো। হ্যাঁ, কিরকম, ধরেন আমি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আপনারা একটু খেয়াল করেন। একটা টেবিল, লাইক আমি এক্সেলে চলে যাই, আপনারা একটা জিনিস দেখেন, একটু একবারে খেয়াল করলে কিন্তু একবারে হয়ে যাবে। হ্যাঁ, ডিপেন্ড করে হলো আপনার উপর। আপনি যদি কনসেন্ট্রেশনটা হাই দেন, একবারে উঠে যাবে, আর যদি হাই না করেন, একটু আমার কাছে আবার জিজ্ঞেস করবো, স্যার এটা কি ছিল, ওটা কি ছিল, কারণ স্যার ওদের কিন্তু মন ঢুকে গেছে। বা এই যে ক্লাসে ঢুকছেন, দেখা যাবে মোবাইলের দিকে একটু, মোবাইলটা তো লুকানো, কিন্তু তারপরে ওখানে একটু কিছু আসছে কিনা, অহিত হয়ে আসছে কিনা,
তারপরে এটা সেটা বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট আপনাদের থাকে, সো এগুলো ঝেড়ে ফেলে দিতে হবে। ক্লাসে ঢুকছেন, বাকি সব মানে বাইরে বার করে দিবেন, বের করে দিয়ে আপনি এখানে কাজ করবেন, এটা ভালো। তাহলে আমরা এখন নরমালাইজেশনটা কি বা কি না আমি একটু ডিটেলস আপনাদেরকে এখানে বুঝাই যে কোনটা নরমালাইজেশন হয়, কোনটা নরমালাইজেশন হয় না। আচ্ছা, আরেকটা বিষয় হলো নরমালাইজেশনটা ডিপেন্ড করে হলো ইআরডির সাথে। কি সাথে? এটা আসলে কি? আমি যখন নরমালাইজেশন করব, এটা কোন দিকে যায়? কার হয়? ইআরডি নরমালাইজেশন হয়। কিসের বলেন? ইআরডি। ইআরডি মানে কি? এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। হ্যাঁ, এইটাকে বলা হয় কি? ইআরডি। তাহলে যেমন আপনাদেরকে আমি গতকাল কিছু ইআরডি দেখিয়েছিলাম না, মনে পড়ে কিনা? সেই ইআরডি গুলো যদি আমরা এখান থেকে দেখি, যেমন একটা ধরেন হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম ইআরডি, হ্যাঁ, এটা একটা ইআরডি না? এখন কোশ্চেন হলো, এই যে টেবিলগুলো আপনারা দেখতেছেন না, এই যে ফ্লোর, রুম, তারপর কি বেড, এমপ্লয়িজ আছে না বিভিন্ন, এইটাই যে হসপিটালের জন্য এতটুকু তো হয় না, আরো ব্যাপক। তারপরে ক্ষুদ্র আকারে জাস্ট বোঝানোর জন্য একটা প্ল্যাটফর্ম এখানে দেওয়া আছে। এখন প্রশ্ন হলো যে ফ্লোর আর রুম আমি এই দুইটা টেবিল আলাদা করলাম কেন? আমি একটু সামারি বলতেছি, কিন্তু নরমালাইজেশনটা কি হয়? ফ্লোর আর কি রুম, তাহলে ফ্লোর একটা টেবিল হয়েছে, রুম কি আরেকটা টেবিল হয়েছে, বেড আরেকটা হয়েছে, পেশেন্ট, ডক্টর, ডিপার্টমেন্ট, এমপ্লয়, এগুলো আলাদা আলাদা হয়েছে কিনা? হয়েছে না? এখন প্রশ্ন হলো যে আমি আলাদা কেন করলাম বা করবো কেন? আমি কি সব এক টেবিলে নিয়ে করতে পারতাম না? তার মানে এইখানে এই যে ভেঙে ভেঙে একটা টেবিলকে বিভিন্ন রিকোয়ারমেন্টকে ভেঙে ভেঙে কয়েকটা পার্টে যে আমরা ডিস্ট্রিবিউট করলাম, আলাদা করলাম, এটাই হলো নরমালাইজেশন। এটাই কি নরমালাইজেশন। কেন করবো আমি আসতেছি। এই যেমন ফ্লোরের আন্ডারে অনেকগুলো রুম থাকে না, রুমের আন্ডারে অনেকগুলো ফ্লোর থাকে, বলেন তো? ফ্লোরের আন্ডারে অনেকগুলো রুম থাকে, কথা পরিষ্কার কিনা? ডিপার্টমেন্টের আন্ডারে অনেকগুলো এমপ্লয়ি থাকে না, একজন এমপ্লয়ি অনেকগুলো ডিপার্টমেন্টের হয়? হ্যাঁ, এখন ধরেন এই দুইটার কথা যদি বলেন যে ডিপার্টমেন্টের আন্ডারে অনেকগুলো এমপ্লয়ি আছে, এই জন্য এই ডিপার্টমেন্ট টেবিলটাকে আলাদা করে ফেলছে। আবার এই ডিপার্টমেন্ট আইডি কে আবার এমপ্লয়ি টেবিলে কি রেফার করা হয়েছে, এফকে করা হয়েছে। তার মানে কি এটাকে একটা ভাঙা দেওয়া হয়েছে, তাই না? ভেঙে ফেলছে কিনা টেবিলটাকে? এইটা চাইলে কি এক টেবিলে লেখা যেত না? না যেত না, বলেন? যেত। কিন্তু সে না করে এটা কি করা হয়েছে, ভেঙে ফেলছে। ওই যে রিডান্ডেন্সি রিমুভ করছে, বুঝছেন কি না? এবার ডুপ্লিকেট ডাটা বাদ দিছে, দিয়ে কি হয়েছে, এই যে ভাঙাটা দিল, ভেঙে ফেললো, এটাই হলো নরমালাইজেশন। আর যেটা ভেঙে না দিয়ে যদি এক টেবিলে সব কিছু অ্যাড করে দিত, সেটা ছিল ডিনরমালাইজেশন। ছোট আকারে মানে বুঝতে পেরেছেন ঘটনাটাকে? তার মানে আমরা বুঝলাম যে ইআরডির সাথেই নরমালাইজেশন হওয়া বা না হওয়া ডিপেন্ড করে। কিসের সাথে? ইআরডির সাথেই কিন্তু নরমালাইজেশন অথবা হবে কি হবে না। আরেকটা জিনিস আমরা একটু এখনই শিখে ফেলি, সেটা হলো আমরা জানি যে আমাদের ডাটাবেস গুলো দুই ধরনের হয়ে থাকে। কয় ধরনের? বেসিক লেভেলে দুই ধরনের হয়ে থাকে। একটা হলো ওএলটিপি, একটা কি বলেন? ওএলটিপি। আমার কিন্তু আলোচনা শেষ না, আমার প্রায় 1-1.5 ঘন্টা আলোচনা লাগবে। আপনাদের ব্রেক টাইম 9টায়, হ্যাঁ, ওই 11টায়, 11টার 2-1 মিনিট আগে আমাকে সবাই একটা নক দিয়ে দিবেন। আমি একটু সুন্দর করে একটু ডেলিভারি দিয়ে যাচ্ছি, মানে একটু ব্যাপক বিস্তৃত আকারে। কারণ এটা আমরা পরবর্তীতে পড়াবো না, কারণ এই পুরো থিমের উপরে ডিপেন্ড করবে কিন্তু আপনার এই ফিউচারে সফটওয়্যার যেগুলো আপনি ডেভেলপ করবেন, সেগুলোর অ্যাজ পার ইউজার রিকোয়ারমেন্ট, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট মতো যে ডেভেলপ করাটা, কি টেবিল কোথায় হবে, কোনটা মাস্টার হবে, কোনটা ডিটেলস হবে, প্যারেন্টসেল কি হবে, কার আন্ডারে কি হবে, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে কিন্তু আজকের এই নরমালাইজেশন আর ডিনরমালাইজেশনের উপরে। ওই এসিটা একটু অফ করেন, আমার ঠান্ডা লাগতেছে। এই বছরটা হয় বাড়িয়ে দেন, না হলে বন্ধ করেন। 28-30 দেন। আমি বলেছি ডাটাবেস প্রাইমারি লেভেলে আমরা দুই হিসাবে পেয়ে থাকি। একটা কি ওএলটি, মানে হলো অনলাইন ট্রানজাকশন প্রসেসিং ডাটাবেস। এটা আগে বলেছিলাম আপনাদেরকে মনে হয়, এখন বলবেন না বলেন নাই, এখন আবার পৃষ্ঠা উল্টাবেন। ওই যে নোট তো একটা, তাই না? নোট করতে বলি কয়টা আপনাদের? দুইটা। একটা হলো ক্লাসের রাফ নোট, একটা কি দিন শেষে বাসায় গিয়ে এই ক্লাসের সামারিটুকু, ইম্পর্টেন্ট পার্টটুকু আপনি আরেকটা নোট করবেন এবং সূচি দিয়ে একটা বুকসের মতো হয়ে যাবে আপনার কাছে। তাহলে একটা কি বলেন? ওএলটি। ওএলটি মানে কি? অনলাইন ট্রানজাকশন প্রসেসিং ডাটাবেস। আরেকটা হলো ডেটা ওয়্যারহাউস। একটা কি? ডেটা ওয়্যারহাউস। একটা কি বলেন? ডেটা ওয়্যারহাউস। তাহলে দুই ধরনের হয়ে থাকে। এখন ওএলটিপি এটা কোন ধরনের ডাটাবেস?
এটা হলো কারেন্ট ডাটাবেস। ধরেন একটা ব্যাংকের ব্যাংকগুলো, বাংলাদেশে তো ফাইন্যান্স ব্যাংক আছে, সব কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংকের আন্ডারে চলে, আপনারা জানেন তাই না? আমাদের যে সরকারি, বেসরকারি, কমার্শিয়াল বা যে ইন্স্যুরেন্স বা এই যে ফাইন্যান্স যে যতগুলো আছে সব কিন্তু বাংলাদেশ ব্যাংকের আন্ডারে চলে। তো বাংলাদেশ ব্যাংকের একটা নির্দেশনা, বাংলাদেশ ব্যাংক আবার চলে কোথায়? ওয়ার্ল্ড ব্যাংক থেকে, তাই না? ওয়ার্ল্ড ব্যাংকের ইনস্ট্রাকশন গুলো কোথায় আসে? প্রত্যেকটা দেশের তার গভর্নমেন্টের ব্যাংকগুলোতে আসে। ওই ব্যাংক আবার সেই ইন্টারন্যাশনাল মানের যে ফাইন্যান্সের বিষয়গুলো সব তার যে লোকাল ব্যাংকগুলো আছে বা গভর্নমেন্ট নন গভর্নমেন্ট তাকে প্রোভাইড করে। তো বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা আছে যে কারেন্ট ডাটাবেজে, ধরেন কারেন্ট ডাটাবেজে ডাটা লাস্ট 10 ইয়ার্স এর থাকতে হবে। কয় ইয়ার্স বলেন? 10 ইয়ার্স এর। কত ইয়ার্স এর? 10 ইয়ার্স এর। যদি এরকম একটা নির্দেশনা থাকে তাহলে ধরেন আমাদের দেশের যে ভালো ভালো ব্যাংকগুলো, প্রত্যেকটা ব্যাংকই প্রায় 25 ইয়ার্স অলরেডি হয়ে গেছে সবারই, 30-35 কারো এরকম অনেক আছে, তাই না? তাহলে ধরুন আমার ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করেছি আমি 2009 সালে। কয় সালে? 2009 সালে। তাহলে সেই অনুপাতে যদি আমি বলি এখন 2000 কত? 25, 10 বছর যদি লাগে তাহলে সে 2015 থেকে 25, এই 10 বছরের ডাটা সে কোথায় রেখেছে বলেন? এই যে কারেন্ট ডাটাবেজে রেখেছে। তাহলে এই 10 থেকে আর এই যে এই 9, 15 থেকে 9, এই 6 বছরের ডাটা তাহলে কোথায় আছে? ওয়্যার হাউসে আছে। তার নিয়ম হলো একটা কোম্পানির তার কারেন্ট ডাটাবেজের ডাটা থাকবে একটা ডাটাবেজে, আর কোনো একটা হিস্ট্রিক্যাল ডাটা, কোনো একটা বছরের ডাটা বা কোনো একটা কোয়ার্টারের ডাটা, সেটা সে কোথায় রাখবে? ডাটা ওয়্যার হাউসে। বিষয়টা এরকম যে এই ডাটাটা কিন্তু এখানেও মার্জ হবে, তাই না? এখানে মাঝে কি হয় বলেন? মার্জ হয়। কি হবে বলেন? মার্জ হয়। মার্জ হয়ে কোথায় যাবে? ওয়্যার হাউসে যাবে। তাহলে এটা হলো কি? ডাটা ওয়্যার হাউস। এটা হলো কি? ওএলটিপি ডাটাবেস। ওএলটিপি ডাটাবেস, বুঝতে পেরেছেন কিনা? ওএলটিপি থেকে কোথায় যায়? ওয়্যার হাউসে যায়। ওয়্যার হাউস থেকে ওএলপি তে আসে না। আচ্ছা, তাহলে এখন 10 ইয়ার্স এর ডাটা ধরেন এখানে থাকলো, তাহলে বাকি ডাটা এখানে যায় না। তো দেখবেন ব্যাংকের বিভিন্ন সময় ওই যে মেসেজ প্রোভাইড করে জুনের শেষে বা ডিসেম্বরে, ডিয়ার কাস্টমার, আমরা অমুক অমুক তারিখ আমাদের ডাটাবেজ বা আমাদের সার্ভারের মাইগ্রেশন বা আমাদের আইটির বিভিন্ন কাজের জন্য 2 দিন 1 দিন ট্রানজাকশন বন্ধ থাকবে, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এরকম কিছু মেসেজ আপনারা পান মনে হয়, তাই না? তো ওই সময় ওরা কি করে? বিভিন্ন ধরনের, ধরেন এটা আপগ্রেড করে, ডাটা মাইগ্রেট করে, অথবা এই যে ওয়্যার হাউসে পাঠায়, তাদের ইন্টারনাল অনেক ধরনের কম্পোনেন্ট তারা এখানে প্রোভাইড করে। তো হতে পারে যে ডাটা ওয়্যার হাউসের কাজটাও তারা এই সময় করে। আবার এখন অনেক প্রযুক্তি আসছে, তার সাথে সাথে ওই টাইম টু টাইম ডাটা এখানে অটোমেটিক্যালি চলে যায়। মজার ব্যাপার হলো আমাদের যে আজকে দুইটা টপিক, একটা কি বলেন? নরমালাইজেশন, একটা হলো ডিনরমালাইজেশন। সো মনে রাখবেন ওএলটিপি অলওয়েজ নরমালাইজেশন মোডে হবে। ওএলটিপি ডাটাবেস কিভাবে হবে? আর আর ডাটা ওয়্যারহাউস সবসময় কি হবে বলেন? ডিনরমালাইজেশন মোডে হবে। ভাই আমি কি বুঝাইতে পারছি? আপনারা কি বুঝছেন কিনা, না বুঝেন নাই বলেন? বুঝতে পেরেছেন? তাহলে ওএলটিপি টাইপের ডাটাবেস সবসময় কোন প্ল্যাটফর্মে হবে? নরমালাইজেশন হবে। আর ডেটা ওয়্যারহাউস কি হবে? ডিনরমালাইজেশন মোডে হবে। বুঝতে পেরেছেন কিনা? আপনারা কিন্তু এখনো বোঝেন নাই যে নরমালাইজেশন কি, ডিনরমালাইজেশন কি। আমি তো আগেই বলে দিলাম যে কোথায় কোনটা খাটে। আচ্ছা, তো কারেন্ট ডাটাবেস সবসময় কি মোডে হবে? নরমালাইজেশন মোডে হয়ে থাকে। আর ডিনরমালাইজেশন মোডে হয় কোনটা? আচ্ছা, এটা অনেকটা যদি আমি একটু এক্সাম্পল দেই, ধরেন আপনার একটা শোরুম আছে। কি আছে বলেন? একটা শোরুম আছে, ফেব্রিক্স এর একটা শোরুম আছে। ওই যে অনেকের হাই আসছে, ওই যে পিছনে একজন হাই আসছে, উনি একজন হাই আসছে। আপনার কাগজ কলম হাত বেঁধে এরকম বসছেন কেন? সিনেমা দেখতে আসছেন ক্লাসে? আপনাকে বলছি না, আপনি কি সিনেমা দেখতে আসছেন? এরকম হাত বেঁধে বসে আছেন কেন আপনি? না কোনো ওয়াজ শুনতে আসছেন? কারণ কি? সামনের দিকে তাকাবেন, এই সামনের দিকে দেখেন তো এরা কি করতেছে। এইরকম হেলান দিয়ে আপনি হাত বেঁধে বসে আছেন কেন? সামনে তাকান, সামনে ঝোঁক দেন, সামনে ঝোঁক দেন, এই খাতার দিকে ঝোঁকেন, বসেন একদম রিল্যাক্সে। তাহলে আপনি শুনবেন কিভাবে? ঘুম তো হাই তো আসবেই। এত গুরুত্বপূর্ণ ইয়া করতেছে আর সে পিছনের দিকে হেলান দিয়ে বসে আছে। সামনের দিকে আগান। ওই মেয়েটা বসে কিভাবে দেখেন, ওঠেন দেখেন ও কিভাবে বসছে। বসার একটা ইয়ে আছে, আদব আছে, বসার একটা গুরুত্ব আছে। এই বসা বলে দিবে যে আপনি চান কি। প্রত্যেকদিন আপনাদেরকে 2-1 স্টুডেন্ট আছেন, প্রত্যেকদিন বলতে হয় যে কনসেন্ট্রেশন হাই করেন, সবকিছু নোট করবেন, আমাকে নোট দেখাবেন কি কি লিখছেন।
এরপরে আপনি এসে এখানে ব্রিফ করবেন, আমার লেকচার শেষ হলে আপনি এখানে পুরো জিনিসটা বুঝাই দেবেন, আপনারা দেখে দেখে বুঝাই দেবেন কি কি লিখছেন সেটা পয়েন্ট টু পয়েন্ট কথা বলবেন। দেখেন এখানে, তাহলে ওএলটিপি সবসময় কি হয় বলেন? হ্যাঁ, আর এই ডাটা ওয়্যারহাউস হয়। আচ্ছা, যেটা বলতেছিলাম এই যে আমার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমি এই যে প্রত্যেকটা কথার সাথে আমি যখন আপনাদেরকে তাকাই দেখি আপনারা হেলান দিয়ে বসে আছেন, তারপরে অমনোযোগী, মানে এই যে একটা কথা আছে, ফ্রি জিনিস কেউ পছন্দ করে না, পৃথিবীতে ফ্রি জিনিসের কোনো দাম নাই। এই কোর্স ফ্রি না আপনাদের, স্কলারশিপ, এই জন্য দাম নাই অনেকের ক্ষেত্রে। এটা যদি পেইড হইতো তাহলে খুব দাম ছিল। একটা সেকেন্ড দেরি হইলে স্যার একটু পরে শুরু করেন, আসতেছি। কর্পোরেট বাসে সেটা হয়, কেউ যদি একটু লেট করে রিকোয়েস্ট করে স্যার একটু পরে শুরু করেন, আমি খাবার নিয়ে আসতেছি। বুঝেন নাই, মানে সবাইকে খাওয়াইয়া সে টাইম নেবে, এমন করে। খেয়াল করেন, খেয়াল করেন। এই যে আমি কি বলবো আমি তো ভুলে যাচ্ছি। আচ্ছা, ধরেন আপনারটা কি আছে বলেন, একটা শোরুম আছে, থাকে না অনেক জায়গায় শোরুম আছে কিনা, অনেক কোম্পানির শোরুম আছে না, ফেব্রিক্স এর শোরুম আছে, ইয়েলো আছে, বিভিন্ন জেন্টাল পার্ক আছে, আড়ং আছে, কত আছে কিনা। এখন ধরেন আপনার একটা শোরুম আছে, শোরুমে, এবং আপনার একটা কি আছে, একটা গুদাম আছে না, কিনা গুদাম বলে, গুদাম বাংলা ভাষায় যেটা গুদাম আছে কিনা, আছে। তো গুদাম ধরেন এইটার মডার্ন ওয়ার্ড হলো ওয়্যার হাউস, কি বলে, গার্মেন্টস টার্মেন্টস তারা একটু মানে একটু ওয়্যার হাউস মানে আসলে কিন্তু গুদামই একই। তো এটা হলো কি বলেন, ওয়্যার হাউস। এখন এই শোরুমের মধ্যে আপনারা খেয়াল করছেন কত সুন্দর কিডসের এই মানে প্রোডাক্ট এক জায়গায় থাকে, তারপরে জেন্টসদের একটা থাকে না, ফিমেলদের একটা, বোরকা আইটেম আলাদা, পাঞ্জাবির মধ্যে কি কখনো প্যান্ট ঢুকে যায়? যায় না, কিন্তু দেখবেন আলাদা আলাদা থাকে কিনা, এবং সুন্দর করে গুছানো থাকে না এলোমেলো থাকে? কেন থাকে বলেন তো? কারণ ওখানে কাস্টমার আসবে, এসে তার অনেক জায়গায় তো দেখি পাঞ্জাবির সাইজ পর্যন্ত লিখে দেয় যে 40 থেকে 42 এখানে, 38 এখানে, খোঁজাখুঁজি না লাগে। আমরা যদি ভুলে একটা আরেক জায়গায় রেখেও দেই, ওরা আবার কি করে, ঠিক করে কি ওরা আবার এনে আবার রাখে, কারণ জানে কাস্টমার হয়তো ধরে রাখছে। এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি স্যার, কত সুন্দর কথা বলে। তার মানে ওয়্যার হাউস যেটা হবে সেটার চেয়ে আমরা জানি কি শোরুম গুলো কি হয়, অনেক ওয়েল অর্গানাইজড থাকে, সুসজ্জিত থাকে, এবং গ্রুপ ওয়াইজ সুন্দরভাবে ডিসপ্লে করা থাকে, কি থাকে না? হ্যাঁ। অন দা আদার হ্যান্ড, অন্যদিকে এই প্রোডাক্ট গুলোর যে ওয়্যার হাউসটা হয়, গুদাম হয়, সেখানে কি এই রকমের রাখে না এলোমেলো রাখা হয়? এলোমেলো বলতে কি, কার্টনে রাখে একসাথে, ধরেন কোন একটা সাইজ একসাথে রাখছে, বলে ভাই মালটা আছে এনে দে, দেখি আছে কিনা, বলে না? তো ওইখানেও কি এরকম সাজানো থাকে না হয়তো কার্টনে থাকে, বা এক জায়গায় তাকে রেখে দেয়, আর হয় না এরকমের? আপনারা দেখবেন অনেক জায়গায়, অনেক শোরুমে আমি এবার দেখেছি যে সেখানে একটা প্রোডাক্টের সাথে ঠিক উপরে তাদের তাক থাকে, ওইটা সব ওখানে রাখে, বলে স্যার দেখতেছি আছে কিনা। আমাদের সামনে উঠে যায় মই দিয়ে, বাসই মই দিয়ে উঠে যায়, আচ্ছা উঠে গিয়ে উপরে দেখে যে ওই সাইজগুলো ওরা কাছে গুছাই রাখে, কারণ ধরতে সহজ হয়। আচ্ছা, তাহলে বোঝা গেল ওদের যে গুদাম, গুদাম বা ওয়্যার হাউসে যে ডাটা রাখা বা তার যে সবকিছু যে রাখতেছে সেম প্রোডাক্ট, সেখানে থাকার স্ট্রাকচার এক ধরনের, আর শোরুমে যে ওই সেম প্রোডাক্ট থাকার স্ট্রাকচার আরেক ধরনের। কথা পরিষ্কার না? পরিষ্কার না? এইখানে হয় সে হয়তো একটা কোয়ালিটির প্রোডাক্ট সমস্ত সাইজ একসাথে মিলিয়ে রাখতে পারে, কিন্তু এখানে এসে সেটা কি করে, এই সাইজটাকে আলাদা আলাদা করতেছে, তাই না? কালার অনুযায়ী আলাদা আলাদা করতেছে। তার মানে এটা হলো ডিনরমালাইজেশন মোড, যেটা এই ওয়্যার হাউস, আর এটা কি নরমালাইজেশন মোড, এটা কি ওএলটিপি। বুঝছেন কি না? আমরা কিন্তু এখনো বুঝি নাই যে ওয়্যার হাউস কিভাবে মানে নরমালাইজেশন কিভাবে কেমন হবে, ডিনরমালাইজেশন কি হবে, এটা আমরা বুঝি নাই, কিন্তু আমরা একটু থিমটা বোঝার চেষ্টা করব, অ্যাডভান্স একটু বুঝে ফেললাম। ক্লিয়ার? তাহলে এবার নরমালাইজেশন তাহলে একটু অর্গানাইজ, নরমালাইজেশন মানে একটু গোছানো, নরমালাইজেশন মানে হলো রিডান্ডেন্সি রিমুভ করা, ডুপ্লিকেসি বাদ দেওয়া, একটু গোছানো গোছানো। আর ডিনরমালাইজেশন কি হবে, ওইটার বিপরীত। ওখানে তাহলে একটা বোঝা গেল যে নরমালাইজেশন যে স্ট্রাকচার থাকবে ডেফিনেটলি তার উল্টা হবে কি, ওই স্ট্রাকচারে থাকবে না, ডিনরমালাইজেশন থাকবেই না। তার মানে এটাও ট্রু, কখনোই ওএলটিপি ডাটাবেজের যে ইনফ্রাস্ট্রাকচার, টেবিলের কোয়ান্টিটি বা তার যে বিষয়বস্তু যা থাকবে ডেফিনেটলি সেম কখনোই ওয়্যার হাউসে হবে না। কেন হবে না? কারণ ওটা তো ডিনরমালাইজেশন মোডে করার কথা এবং স্ট্রাকচারই পাল্টানোর কথা ছিল। কিন্তু আমরা প্র্যাকটিক্যাল যেটা দেখি, দুঃখের বিষয়, এইটারই কপি এখানে রেখে দিয়ে বলে কি এইটা ওই ওয়্যার হাউস।
কারণ এটা করতে এই ওয়্যার হাউসের ট্রেনিং ফি 3,20,000 টাকা, বুঝছে কিনা? ডেটা ওয়্যার হাউসে আমি 2016 সালে এই ট্রেনিং করেছি, 3,20,000 টাকা ফি ছিল তৎকালীন সময়। গ্রামীণ ফোন, বাংলালিংক তাদের এমপ্লয়ীদের করেছে, শুক্রিয়া আমি ফ্রি করতে পেরেছিলাম। আমার ওই ওরাকেল ইউনিভার্সিটি থেকে ফ্রি ইয়ে আসছিল, বুঝছে কিনা? তো এই ট্রেনিং ফি রে ওয়্যার হাউসে বাংলাদেশ হাতে গোনা কয়েকজন লোক কাজ জানে, হয়তো ওয়ার্ল্ডেও মিষ্টুময় কিছু ডেভেলপার মানে কিছু ডিবি বা টিম আছে, এটা অ্যাভেলেবেল না, বুঝে নাই? কেন না সেটা আপনি এখনই বুঝতে পারবেন যে ইনফ্রাস্ট্রাকচারটাই আলাদা। এটা আপনি এখনই বুঝতে পারবেন যে আসলেই আলাদা। এখন যদি সেম টাইপের ওই গুদামেও যদি শোরুম টাইপের যদি কেউ করতে পারে, তাতে তার খরচ বেশি হবে কিনা, তার জায়গা বেশি লাগবে কিনা? গুদাম যে ব্যাপারটা, গুদাম শুনলেই আমরা বুঝি অল্প জায়গা অনেক বেশি প্রোডাক্ট আটানো যায়, ঢোকানো যায়। তাহলে শোরুম টাইপের যদি গুদাম হয় তাহলে কি জায়গা বেশি লাগবে না লাগবে না? সবকিছু বেশি লাগবে। তো বেশি লাগলে কি স্পেস বেশি লাগলে ভাড়া বেশি যাবে কিনা, পয়সা বেশি খরচ হবে কিনা? হ্যাঁ, তাই না? ধরেন 1000 স্কয়ার ফিট একটা শোরুমের প্রোডাক্ট রাখতে 100 স্কয়ার ফিটই যথেষ্ট, বিষয়টা এরকম না? সো এখানে যে সেম টাইপের ওয়েল টিপির মতো নরমালাইজেশন মোডের ওয়্যার হাউস থাকলে ক্ষতি কি? বলে ক্ষতি এইটা, ক্ষতি তো আমি এত এইভাবে কেন করব? আচ্ছা, তাহলে আমরা এবার চলে যাব নরমালাইজেশনটা কিভাবে হলো, কেন হলো। তো আমি প্রথমে আপনাদেরকে একটা ডিনরমালাইজেশন এক্সাম্পল দেই প্র্যাকটিক্যালি করে, তারপরে আপনার নরমালাইজেশনটা ওখান থেকে বাদ দিলে বুঝে যাবেন যে কি হয়েছে। চলেন, ধরুন আমরা একটা কোম্পানিতে গিয়েছি, উনি ওখানে চাচ্ছে কি, ওনাদের ওখানে কয়েকটা ডিপার্টমেন্ট আছে, কোন একটা ছোট্ট একটা কোম্পানি, তাদের কয়েকটা একটা ডিপার্টমেন্ট, যেমন আইটি ডিপার্টমেন্ট আছে। কি কি আছে বলেন? আইটি আছে, তার এইচআর আছে, তার সেলস আছে এবং তার পারচেজ আছে। হ্যাঁ, পারচেজ ডিপার্টমেন্ট আছে, এই 4টা ডিপার্টমেন্ট আছে। এই 4টা ডিপার্টমেন্টের আন্ডারে ধরেন তাদের আরো প্রায় 50টা বা 60টা এমপ্লয়ি কাজ করে, হতে পারে না বলেন? এখন এইটা হলো তার ডিপার্টমেন্ট, এটা কি বলেন? ডিপিটি বললাম, মানে কি ডিপার্টমেন্ট, আপনারা বুঝতেছেন তো, রাইট? এটা ডিপার্টমেন্ট, এই হলো ডিপার্টমেন্ট, খেয়াল করেন। এবং সে কি করছে, এই ডিপার্টমেন্টের আবার সে ধরেন আইডিও দিতেই পারে না? খেয়াল করেন, ডিপিটি কি আইডি, হ্যাঁ, এটা হলো ডিপিটি আন্ডারস্কোর নেম। তাহলে এখানে হলো 1, এখানে কি 2, এটা হলো তার আইডি, হতেই পারে না? এইটা তার একটা, আমি সব সেন্টার নিয়ে এলাম, হ্যাঁ, বুঝলাম কিনা? এরকম একটা তার প্ল্যাটফর্মটা কেমন চিন্তা করে, এবং তার অনেক এমপ্লয়ি আছে, কি আছে? এমপ্লয়ি আছে। এখন সে চিন্তা করছে, ঠিক আছে আমি একটা কাজ করি, আমার এগুলো আলাদা আলাদা কিছু করার দরকার নেই, আমি এখানে বলি যে ইএমপি আন্ডারস্কোর আইডি, ইএমপি আন্ডারস্কোর কি নেম, এবং তার এখানে ধরেন আরো কিছু ইনফরমেশন ছিল, ধরেন ডিপিটি আন্ডারস্কোর লোকেশন ছিল, ডিপার্টমেন্টের লোকেশন কোথায়, হয় না এরকম? তারপরে এই ডিপার্টমেন্টের তার আরো কিছু থাকতে পারে, এরকম আর অনেক কলাম এখানে আছে, থাকতেই পারে কিনা বলেন? লোকেশন হলো ঢাকায়, ঢাকা, এটার গাজীপুর, হ্যাঁ, তারপরে হলো এখানে ধরেন ময়মনসিং, তারপরে হলো ধরেন সিটিজি চিটাগং, এরকম তার কি আছে, কিছু লোকেশন আছে। তাহলে এই একটা ডাটার আবার কি আছে বলেন? আরো থাকতে পারতো কলাম এখানে, ধরেন আরো 4টা আছে মনে করেন, এমপ্লয়ি নেম, তারপরে হলো ধরেন তার স্যালারি, ঠিক আছে, এবং সেইখানে কি করছে তখন, এই যে 3টা কলাম না, এই 3টা কলামও সে এখানে দিয়ে দিচ্ছে, বুঝছে কিনা? এই 3টা কলামও কিন্তু সে এখানে দিয়ে দিচ্ছে। এখন এইটা মিলিয়ে সে একটা, ওই যে তার যত এমপ্লয়ি আছে, কত আছে এমপ্লয়ি তার, 50 জন বা 30 জন, এরকম তার কি আছে, বিভিন্ন এমপ্লয়ি আছে। এই সে এইটা এই পার্টটা আপনি ভুলে যান, এটা মনে করেন সে তার প্ল্যান, টেবিল না, এরকম তো একটা প্ল্যান। তাহলে সে কি করলো, এখানে সে বললো এমপ্লয়ি আইডি 1 2, এরকম তার এরকম
প্রচুর এমপ্লয়ি আছে এখানে। এখানে কয়টা? এটাকে অটোফিল বলে, তাই না? মনে আছে কিনা? 6টা না, এখানে 60 জন হইতে পারে। নাম হইলো ধরেন কামাল, এরপরে হলো জামাল, তারপরে হইলো সুমন, এরপরে হইলো ধরেন কাবির, রহিম, এরকমের তার ইয়ে আছে, হ্যাঁ, খলিল। এই এই না, তাদের স্যালারি আছে, এরকমের বিভিন্ন স্যালারি আছে, বুঝছে কিনা? এরকম বিভিন্ন ডাটা সে দিয়েছে, ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, এখন আসেন, এই হলো তাকে বলছে এই হলো এই ডিপার্টমেন্টে, হ্যাঁ, তারপরে এই ডিপার্টমেন্টে তার আবার লোক আছে, এই ডিপার্টমেন্টের লোক আছে, বুঝছে কিনা? আবার এই ডিপার্টমেন্টেরও 2 জন আছে। ক্লিয়ার? এই রকমের তার কি আছে বলেন? প্রচুর এমপ্লয়ি আছে। কত আছে? বলে অনেক আছে। আমি যদি একটু ইয়া করি, ধরেন আরো টান দেই, ধরেন একই জিনিস হইতে পারে না এরকমের, বুঝছে কিনা? সে এরকমের একটা ডাটাবেস মেনটেন করে একটা লোক, করে কি করে না? এরকম করতেছে, আপনি কিন্তু তারে বাধা দিতে পারবেন না। একটা লোক কিভাবে করে, আপনি এসে বলতে পারেন ভাই আপনি নিয়ম কানুন জানেন? আর আমি ডাটাবেস পড়েছি, এটা কি করতেছেন? বলতে পারবেন, বুঝেন নাই? বিষয়টা এরকম, ধরেন একটা লোক সে গরুর মাংস কিনছে। কি কিনছে? গরুর মাংস। এখন সে তার একটু ইচ্ছা হয়েছে যে গরুর মাংস বাঁধাকপি দিয়ে রান্না করে খাবে, বাঁধাকপি, মূলা, গাজর দিয়ে গরুর মাংস রান্না করে খাবে, ঝাল ছাড়া। ঝাল ঝাল না, কিছু দিবে না, কাঁচামরিচ দিয়ে রান্না করে খাবে। আপনি কি তার গিয়ে বাধা দেবেন ওখানে? আপনি গরুর মাংস ঈদের দিন কি আপনি আলু দিয়ে ঝোল করেন, কি একটু ঝাল ফ্রাই করেন, পোলাও রান্না করেন, কি রান্না করছেন? না আমি এটা খাবো, কিছু করার আছে? এবং গ্রামে একটা কথা আছে, ধান চাল বসি যার যা খুশি। কিছু কিছু বিষয় ম্যাটারটা কি, সবকিছু ওই ক্লায়েন্ট, ওই লোকের উপরে ডিপেন্ড করে। এখানে কোনো আইন সংবিধান চলবে না, বুঝি নাই? হ্যাঁ, বাট আপনি একটা বাড়ি করতে যান, সেখানে আবার সংবিধান আছে। ওই লোকেশনে রাজকের কি অনুমোদন আছে না আছে, ওটা সয়েলের ব্যাপার আছে, কত তালা উঠতে পারবে, এটা নিয়ম কানুন আছে। কি যেমন এয়ারপোর্টের পাশে আপনি 20 তলা বিল্ডিং করতে পারবেন না, আবার অন্য এরিয়াতে হয়তো পারবেন, কিন্তু ওই ফ্ল্যাটের মধ্যে আপনি কি দিয়ে রান্না করে খাবেন সেটা আবার আপনার ব্যাপার। তাহলে এইখানে ওই লোক কিভাবে ডাটাবেস ডেভেলপ করছে, উনি কিভাবে ওনার মাসলা হাল করতেছেন, প্রবলেম সলভ করতেছেন, এটা আপ টু সেই লোক। এটা আমার দেখার বিষয় না, আমরা গিয়ে ধরতে পারবো না, এবং আইটি টিম গিয়ে, আইসিটি ডিভিশন গিয়ে তারা মামলা দিতে পারবে না। তো আপনি এইভাবে করছেন, আপনি একটু মামলা খান, এটা বলতে পারবেন, বুঝে নাই? উনি মনে করছে এরকম তার প্রবলেম সলভ করছে, উনি ইউজড হয়ে গেছে, ওকে ফাইন, সে করতেছে। বাট দিস ইজ ডিনর্মালাইজেশন। এটা কোন মোডে? এইটুকু কিন্তু ভুলে যেতে হবে, এইটা মনে করতে হবে কি নাই। আমি আগেই বলছি এই পার্টটুকু নাই, আপনি ধরে নেবেন এটা নাই, এইটুকু নাই, উনি জানেন না, উনি এইভাবে করে ফেলছে। আচ্ছা, ডিনর্মালাইজেশন যে হলো, দেখেন একটা জিনিস কেন ডিনর্মালাইজেশনে যে আমাদের অনেক ঝামেলা হয়, রিডান্ডেন্সি হয়, এখানে কয়েকটা কথা বলছে কিনা এইবার এইগুলো মিলাবেন। কি কি বলছে বলেন? আমি যেগুলো হাইলাইট করছি, কি রিমুভাল অফ, পড়েন, জোরে পড়েন। তাহলে রিমুভাল অল ডুপ্লিকেশন, মিনিমাইজ রিডান্ডেন্সি। এখন আমাকে বলেন, এখানে একই জিনিস বারবার আসছে? কথা বলেন, একই জিনিস বারবার আসছে? একই জিনিস বারবার আসছে? আচ্ছা, এবার আসেন, এই ডাটা এরকম যদি ডেইলি 5 লাখ রো ইনসার্ট হয়, কয় লাখ? এবার লাইনে আসে, যেমন অ্যামাজন, alibaba.com, তাই না? বা এই যে ফেসবুক বা এই যে সোশ্যাল মিডিয়া গুলো, সেখানে লাইক, কমেন্ট, শেয়ার, পোস্ট কি পরিমাণ হইতেছে? কথা বলেন, ডেইলি 5 লাখ, 10 লাখ, 1 মিলিয়ন রো ক্রিয়েট করতেছে। তাহলে এই টাইপের, এখানে আপনার কাছে মনে হচ্ছে যে একটা আইডি তো লাগে, ধরেন এই আইডি প্রতিনিধিত্ব করলে একটা কলাম, তাহলে আপনার কাছে কি মনে হয় এই একটা কলাম থাকলেই তো হইতো, তাই না? আপনার কাছে কি মনে হয় এই একটা কলাম যদি এখানে প্রতিনিধিত্ব করতো তাহলে হইতো না? কারণ এখানেও একটা কলাম ছিল, এখানে একটা কলাম ছিল, এই টেবিলটার সাথে সাথে আরো 10টা কলাম থাকতো, তাহলে এই 2 মানে কি পুরো রোটা না? তাহলে আমি এখানে 2 দিয়ে শুধু এইটুকু দিতাম, তাহলে আমার এই রো গুলো এখানে না দিলে হতো না? তাহলে একটা কলাম প্রতিনিধিত্ব করতে পারতো কিনা?
না পারতো না? পারতো। আমাদের ভাষায় আমরা এইটাকে বলি হলো পিকে। কি বলি বলেন? আমি এখানে একটা কমেন্ট দিয়ে দেই। কমেন্ট আছে না? ইনসার্ট কমেন্ট। এটা কি বলেন? পিকে। আর এটা হলো কি এফকে। এটা কি বলেন? এফকে মানে কি? ফরেন কে। পিকে মানে কি? তাহলে এটা এই পিকিটাকে আমরা এখানে কি করে দিলে, এফকে করে দিলে কি হয়? একটা আইডি কিন্তু যদি এর সাথে আরো 20টা 100টাও কলাম থাকতো, পুরো কলাম রোটার মানে সে একটা কলাম এখানে প্রতিনিধিত্ব করতো। মানে কি? মানে হলো এই যে টু, টু মানে কি বলেন? এই টু মানে কি? টু মানে হলো এইচআর। গুড। তাহলে টু ধরে ধরে আমরা নিব। যেমন এনআইডি, আমাদের এনআইডি আছে না? তা আমার যদি কোথাও এনআইডি সেভ থাকে বা মোবাইল নাম্বার সেভ থাকে, তো এই মোবাইল নাম্বার কার? অমুকের। তাহলে ওই লোককে তার ছবি কি, তার বায়োডাটা কি সব পেয়ে যায় না? তাহলে কি সব জায়গায় আমার ডাটা সেভ করার দরকার আছে না? শুধু এনআইডি রাখলেই হলো, বা মোবাইল নাম্বার রাখলেই হলো, বা ইমেল রাখলেই হলো? বুঝছেন কিনা? দিস ইজ দ্য কমপ্লিটলি আর ডিবিএমএস। বুঝতে আরো পারবেন, আমাকে খালি সময় দেন। মানে আমার লেকচার গুলো একটু মনোযোগ সহকারে শোনেন, আমার লেকচার গুলো একটু ডেডিকেশন দিয়ে শোনেন। আমি যেভাবে বলি সেভাবে করেন, আমাকে ডেলিভারি দিতে দেন, তাইলেই হবে। আর যদি ডেলিভারিতে না দেন, ইচ্ছা মতো চলেন, হবে না, হারাবেন অনেক কিছু। আমার আলোচনা শুনতে হবে, কারণ আপনারা জিরো লেভেলে আছেন, তাই না? সব নন আইটির লোক। এইখান থেকে আপনি প্রফেশনাল হয়ে বের হবেন, এখান থেকে সব শিখে দুইটা সফটওয়্যার ডেভেলপ করে ডাটাবেজে এক্সপার্ট হয়ে বের হবেন। এবং সেই দায়িত্ব কিন্তু, গুরু দায়িত্ব আমার আপনাকে তৈরি করা। আপনি কিন্তু কিছু জানেন না। ইভেন আপনার এখানে যখন লাস্টের দিকে আপনাকে নিয়ে কারাকারি শুরু হয়ে যাবে, মানে আমার ভালো স্টুডেন্ট দেখে সব জায়গায় চাকরি হয়ে যায়, কোন জায়গায় দিব রিকোয়েস্ট করে কোম্পানি, ভাই ওনাকে আমাকে দেন, এরকম হয়। তাহলে সেটা হইতে হলে আপনার কি করতে হবে? আপনাকে ভাই, আপনাকে ডেডিকেশন দিতে হবে। আপনি যদি এসে হাই দেন, এসে আপনাকে ডিসকন্টিনিউ করেন, আপনার মনোযোগী না থাকেন, আপনি মনে করেন পারবেন, পরে হবে না, তো হবে না, পারবেন না আপনি। আমি লিখে দিব পারবেন না। আপনার কাছে এখন মনে হয় পারবেন, কিন্তু আপনি 6 মাস পর রাখতে পারবেন না। আমাদের অনেক এক্সপেরিয়েন্স আছে এখানে, বুঝছে কিনা? 12 years এক্সপেরিয়েন্স এখানে। এই জন্য আমি জানি যে কি হইতে পারে। 12 বছর কিন্তু কম না, 2-1 বছর, 5 বছর না, 8 বছর না, অনেক। আমি জানি, এই জন্য আমার ইক্তেদাই তু বিহাযা আল ইমাম, আপনার এই ফরম্যাট থাকতে হবে। আমি যেভাবে বলি সেভাবে করেন, তাতেই হবে, এর বেশি দরকার নেই। এত এক্সপার্ট হওয়া লাগবে না। এদিকে আমি যেভাবে বলি সেভাবে করেন, কারণ আমাদের হাতে অনেক সময় আছে, তাই না? লং টাইম আমি আপনাকে তৈরি করার সুযোগ পাবো। খেয়াল করেন, সব বুঝতে পারবেন, আমাকে আমার পয়েন্টে যেতে দেন। আচ্ছা, তাহলে এইটা যদি এইটা দিয়ে হতো, এখন ধরেন এর সাথে যদি আরো 10টা কলাম থাকতো, তাহলে আমার ওই 10টা কলাম এখানে হইতো কিনা? তাহলে এই ডাটাটুকু আমার না দিলে হতো না, বলেন? এইটুকু আমি না এন্ট্রি করে পারতাম কিনা, বলেন? পারতাম। এখন এরকমের 2টা কলাম না, ধরেন এখানে 20টা কলাম, কয়টা? মানে কি এখানে আরো 20টা ছিল। আর রো হলো ধরেন 1 মিলিয়ন, কত পার ডে সেভ হয়? পার ডে 24 আওয়ার শেষ হলেই ডাটা 1 মিলিয়ন হয়ে যায়। তাইলে আবার চিন্তা করেন তো, এরকম যদি 20টা কলাম হতো আর 1 মিলিয়ন রো এর, এই জায়গাটুকু অতিরিক্ত সেভ হলো না? কথা কি বুঝে আসে না? বুঝে আসে না? বুঝলে আমাকে এখনই বলেন, স্যার বুঝি নাই। কোনো টেকনিক নাই, কোনো হাদিস কোরআন নাই, এই খেলা এই জায়গাটাই। খালি বুঝ। আমাদের এইখানে এক্সপার্ট হতে হলে আপনার খুব মেধাবী হওয়ার দরকার নেই, খালি বুদ্ধি খাটাবেন, বুদ্ধি, পয়েন্ট টু পয়েন্ট। কয়েকটা জিনিস মুখস্থ করতে হয়, আর কিছু করা লাগে না। এখানে নিজেকে ভালো করে প্রুভ করতে পারবেন। কয়েকটা জিনিস খালি, কিছু কিছু থিম আছে না, থিওরি মুখস্থ করবেন, আর বাকি খালি বুঝ। বুঝ খাটাবেন, ব্যাস, বিবেক খাটাবেন, বুঝ খাটাবেন, হয়ে যাবে। এই ডাটাগুলো আমি এখানে সেভ না করেও তো হইতো, তাই না? দেখেন এখন ধরেন, তাহলে 1 মিলিয়ন ডাটা, এই আরো 20টা না 200 রো সহ এইটার সাইজ কত হইতো? মানে স্টোরেজ ক্যাপাসিটি খালি হিউজ হতো না? প্রায় 10-15 জিবি বা টিবি হয়ে যেত কিনা? তাহলে পার ডে দেখা যায় 10 জিবি আপনার ডাটা বেশি লাগলো, রাইট? এবার আসেন, ক্ষতি কি? ক্ষতি ডিনর্মালাইজেশন যদি আপনি ওএলটিপি কে ডিনর্মালাইজেশন মোডে করেন কখনো, আপনার কি বলেন ক্ষতি হতো? তার 10 জিবি পার ডে বেশি লাগছে কিনা? যে 10 জিবি হয়তো কম লাগতো যদি এইটু দিত, তাহলে পার ডে যদি 10 জিবি হয়, 10 জিবি একটা হার্ড ডিস্কের দাম কত এসএসডির? ধরেন 20,000 টাকা, বেশি সাপোজ। তাহলে পার ডে যদি 20,000 টাকা হয়, মান্থলি কত? 6 লাখ টাকা। তাহলে ইয়ারলি কত? 72 লাখ। এই রকমের গত 10 বছর ডাটা এন্টার হয়েছে, তাহলে কত গেল? হ্যাঁ হ্যাঁ, এটা ছোট একটা হিসাব দেখালাম, একটা টেবিলের হিসাব, একটা টেবিল।
এখন ধরেন আলিবাবা, অ্যামাজন, তারপরে রিলায়েন্স কোম্পানি, এরকম বড় বড় যারা আছে না বিশ্বের টপ, যারা মাল্টিনেশনাল বড় বড়, ইউনিলিভার, তারা আপনাকে আমাকে নিয়োগ দিল ডেটা সায়েন্সের উপরে, বুঝে নাই, আমাদেরকে ডেটা অ্যানালিস্ট হিসেবে নিয়োগ দিল। ডেটা অ্যানালিস্ট মানে কি? দুইটা কোর্স করে কি ডেটা অ্যানালিস্ট হয়ে যাবেন আপনি? ডেটা সায়েন্স মানে কি? ডাটা নিয়ে পাইথন দিয়ে কিভাবে বিভিন্ন রিপোর্টে কনভার্ট করবেন সেটা নো। এই ডেটা সায়েন্স এবং ডেটা অ্যানালিস্ট হতে হলে আপনার মিনিমাম ডিবিএ ডেভেলপমেন্টে 5 থেকে 10 বছর এক্সপিরিয়েন্স লাগে আমার কাছে এটা মনে হয়। আদারওয়াইজ আপনি ম্যাচুরিটি হবেন। তাহলে ইউনিভার্সিটি থেকে বের হয়ে একটা কোর্স করলেন ডেটা সায়েন্সের, ডেটা অ্যানালিস্ট, ব্যাস শেষ, পাইথন পারেন, মনে করছেন আপনি সায়েন্টিস্ট, কিচ্ছু করতে পারবেন। আপনি তো এই রিলেশনশিপই তো বোঝেন না। তো আপনাকে এইসব কোম্পানিতে নিয়োগ দিল, আপনাকে প্রচুর অর্থ দেওয়া হবে, সুন্দর জায়গায় বসায় দেয়, বলছে আপনি এখানে বসে বসে অ্যানালাইসিস করে আমাদেরকে কিভাবে কি করা যায় বলেন। প্রথমেই আপনার টার্গেট থাকতে পারে যে আপনি তাকে টোটাল, এখন বিশ্বের একটা প্রতিপাদ্য বিষয় কি জানেন? মিনিমাম রিসোর্স ম্যাক্সিমাম আউটপুট। কি বলেন? বলেন কি বলেন? মিনিমাম রিসোর্স আর কি ম্যাক্সিমাম আউটপুট। যদি এটা হয় তাহলে আমার এই প্ল্যানে কি আউটপুট মানে রিসোর্স বেশি খরচ হচ্ছে না কম? বেশি। তো আমার প্রথম টার্গেট কি থাকবে? ওই কোম্পানিকে তার গত 10 বছরের হিস্ট্রি টেনে বা গত 2 বছরের কি পরিমাণ সে এক্সট্রা অর্থ খরচ করছে, ওখান থেকে কত টাকা আমি কমায় দিতে পারি। এখন সে যখন দেখবে যে প্রথম ইয়ারেই আমি তাকে, বা আমি বাজেট দিলাম যে আপনার আগামী বছর এই যে 7 কোটি মানে কত ডলার, 50 লাখ ডলার, এরকম ধরেন আপনার 1 লাখ ডলার বা 50 লাখ ডলার লাগবে না, আপনি এখান থেকে 10 লাখ ডলার হবে। তাহলে আমি যদি ওনাকে কনফার্ম করতে পারি যে ভাই আপনার এই বছর 50 লাখ ডলার লাগছে গত বছর, এইটা আপনাকে আগামী বছর আমি ডাটা আরো বাড়ার 10 লাখে, তাহলে সে কি আমাকে এক্সট্রা 20 লাখ ডলার দিবে না? কেন দিবি না? সে বললো ভাই তোর যা লাগে তুই সেইটা নে। কথা বুঝছেন কিনা? কারণ আপনার দিয়ে যদি তার 100 টাকা লাভ হয়, নিশ্চিত প্রফিট হয়, যেটা খরচ কমাই ফেলছেন আপনার বুদ্ধি দিয়ে সিকিউর করছে, তাহলে আপনাকে সে কেন 20 টাকা দেবে না? কেন আপনাকে বাইরে 6 মাসে ট্যুরে পাঠাবে না? কেন আপনাকে একটা দ্বীপ উপহার দেবে না? কেন আপনাকে বাড়ি গাড়ি টাকা পয়সা দিয়ে আপনাকে লালে লাল করে দেবে না? বলেন, বুঝছি না বুঝি নাই? আপনি নিশ্চিত যেটা খরচ গত 8 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, সেখান থেকে মিনিমাইজ করে দিলেন, বা আপনার ওয়ার্ক গত 2 বছরে হাই পারফর্ম করলো আর কি, অনেক কস্ট মিনিমাইজ করলো, অ্যাকাউন্ট দেখলো যে হ্যাঁ আমার এই খাতে কি কমে গেছে, ডাটা বাড়তেছে বাট আমার প্রাইস কমছে, ওকে ফাইন, দাও খুশি করে দাও, কি দেখবি না? বিভিন্ন কোম্পানি বাংলাদেশে দেখবেন এই বিভিন্ন টপ লেভেলের অনেক এমপ্লয়িকে বিদেশে পাঠায়, দেখছেন, ঘুরতে পাঠায়, ফ্যামিলি সহ টিকিট রিটার্ন দেয়, ভাও দেয়। হ্যাঁ, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, তারপরে আপনার ইয়ে আছে বেক্সিমকো, তারা কিন্তু ফ্ল্যাট সহ দিয়ে দেয় অনেক এমপ্লয়িকে, ফ্ল্যাট গিফট করে। একটা ফ্ল্যাট 1 কোটি 80 লাখ 1.5 কোটি টাকার ফাও দেয়। এই দেখেন ওই লোক থেকে ওই কোম্পানি 6 7 10 কোটি টাকা লাভ করছে, মানে ওনার বুদ্ধি, ওনার টেকনিক্যাল, ওনার পারফরমেন্সে। তো তার পিছনে 2 কোটি টাকা খরচ করলে ক্ষতি কি? ব্যবসায়ী না তারা তো জানে যে কোথায় কাকে বিট করতে হয়। কারণ এই লোকরা অন্য কোম্পানি হায়ার করলে তো আরো লস হবে, মার্কেট নষ্ট করে দিব ওই লোক। সো ওনাকে কি দেয়? আপ ডাউন রিটার্ন টিকিট, বাচ্চা কাচ্চা সহ, না থাইল্যান্ডে ঘুরে আসে, ইউএসএ যায়, দেখবেন তাই না? অনেক লোক হয়তো আপনাদের পরিচিত বা অপরিচিত আছে, ফ্ল্যাট দিছে, গাড়ি দিয়ে দিছে, বলছে তার নামই কিনে দিছে, হয় কি হয় না? কোম্পানিতে গাড়ি দিয়ে দিছে, গাড়ি দিয়েছে 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা গাড়ি কিনে দিল, আবার গাড়ির পিছনে প্রত্যেক মাসে 50 টাকা খরচ করে, ক্ষতি কি? প্রত্যেক বছর 10 কোটি টাকা উনি রিটার্ন পায়, তো কম দিচ্ছে হিসাব করলে, আপনাদের ক্যালকুলেশনে কম দিচ্ছে, তাই না? অলরেডি মনে হয় অনেক ক্যালকুলেশন করে ফেলছেন যে তাহলে কম হয়ে যেতেছে। বিষয়টা কিন্তু এরকম। পারফর্ম আপনাকে টেকনিক্যালি বিট করতে হবে, নলেজেবল হতে হবে, অনেক অ্যানালাইসিস করতে হবে। আল্লাহ তাআলা যদি কোনো একটা রকমের দান লাগাই দেয়, কি শেষ, আপনার আর কিছু করতে হবে। ঠিক বাংলাদেশে এরকম ছোট বড় অনেক কাজ আছে, আপনি যদি করতে পারেন বা পেয়ে যান, 2-4টা কাজ করলে পুরো ইয়ারলি ইনকাম হয়ে যাবে আপনার। বুঝেন নাই? 2-4টা ফার্মের কাজ করে দিবেন, 1 বছরে যে ইনকাম করবেন তার 3-4 গুণ পাবেন, তার লাগে কি? বুঝলেন? আপনার বাৎসরিক যে ইনকাম তার কয়েক গুণ পাবেন, তার লাগবে কি? 2-4টা কাজ করবেন, 10টা 20টা কোম্পানির সাথে আপনার কোলাবোরেশন থাকলেই আপনার আর বছর আর কিছু লাগবে না, কিচ্ছু করতে হবে না, ঘুরে বেড়াবেন খালি। এই তো, বুঝতে পারছি কিনা? তো সেক্ষেত্রে আপনাকে অ্যানালিটিক, আমি এখানে এতক্ষণ খালি লাভ শুনাইলাম, তাই না? আপনাদের ঠিক চোখে মুখে সবার আসে, এখন আর কারো হাই আসে না, ওই যে লাভের কথা শুনছি। ছোট্ট একটা হিসাব দেখালাম যে এই ছোট ক্যালকুলেশনটা আপনাকে কি করতে পারে, অনেক বড়
বেনিফিট দিতে পারে। সো এই যে ফরম্যাটটা আমি করেছি বা কোন একটা কোম্পানি যদি এইটাকে ভুলে গিয়ে এইভাবে শুধু করতো বা এই স্ট্রাকচারে করে, এই স্ট্রাকচারটার নামই হলো ডিনরমালাইজেশন। কি তো আমাদের চ্যালেঞ্জ কি যে ডিনরমালাইজেশন থেকে নরমালাইজেশন করো। কি করো? আচ্ছা এটা কি, ধরেন এইটা একজনে এইভাবে করেছে, আরেকজন এইভাবে করছে, কি করছে? এটা ফেলে দিছে। দেখেন এই কিন্তু আমি আরেকটা শিটে আসছি, এটা ফেলে দিছে। তাহলে কি হয়েছে বলেন? এখানে যদি আরো 20টা কলাম থাকতো সমস্যা তো নেই, এখানে আইডি দিয়ে প্রতিনিধিত্ব করবে। তাহলে ওই যে এতক্ষণ যে ক্যালকুলেশন দেখালাম সেটা কি ওইটা না হয়ে হইলো কিনা? লাগলো না? লাগছে বলেন? লাগেন। এইটাই হলো পিকে এফ কে এর মামলা। গতকাল যেটা শিখিয়েছি, কেন আমরা পিকে করব, কেন এফ কে করবো, মনে আছে কিনা? হ্যাঁ, কেন করবো ওইটা লাগবে না। এখন এখানে যদি 100 কলামও থাকে ডাজেন্ট ম্যাটার, আমি আইডি দিয়ে দেখবো। এখানকার 4, ওকে 4 কে তা কি আছে, কি আছে, কি আছে। যেমন আমাদের এনআইডির সার্ভারে ধরেন ওইখানে আমাদের কি আছে, ধরেন একটা পিপলস নামের টেবিল আছে, আছে না? তো আপনার আমার যত তথ্য সব কি এনআইডি দিয়ে ফার্স্ট নেম, লাস্ট নেম বা ফাদার নেম, মাদার নেম, প্রেজেন্ট, অমুক সমুক, ব্লাড গ্রুপ, অনেক তথ্য আছে কিনা, কোন ডিভিশনের, সব এখানে হয়তো অনেক কলাম আছে, কিন্তু আমাদেরকে শেয়ার করছে কোনটা? শুধু এনআইডি। এখন এনআইডি দিলেই আমার তথ্য কোথায় আছে? এখানে আছে। আমি আর আমার তথ্য এই আমার নাম কোথাও আর সেভ করবো না। তো এই সফটওয়্যার একটা জিনিস মনে রাখবেন, যখন কোনো কিছুর আইডি আপনি একবার দিচ্ছেন, এই ডাটাবেজের ভিতরে যদি ডাটাবেজ হয় তাহলে এই আইটি আর এই কি বলে ঢাকা, এই কলামের ডাটা আপনি কোথাও আর লিখবেন না, সেভ করাবেন না। কথা ও কি করা যাবে না? এই ডিপার্টমেন্ট নেম আর ডিপিটি লোকেশন, এইটা কোনো কলাম আর হবে না। কেন হবে না? কারণ তার কি আছে? আইডি আছে। সব জায়গায় কি থ্রো করবেন? একটা কলাম শো করেন, পিকের যে এফকে কলাম হিসেবে পাঠাই দিবেন। কোনো জায়গায় আর কি হবে না, ওর আর সাব কলাম নিবেন। দেখুন নেয়, উনি ভুল করতেছেন, দেখাবো মাগার সেভ করব না। বুঝে নাই? অনেক ফর্মে অনেক রিপোর্টে দেখাবো ঠিকই, এনে আইডি দিলে নেম টেম সব দেখাবে, দেখানো মানে সেভ না, কোয়েরি করে এনে ওখানে দেখাবো। বুঝে নাই? ডাটাটা আমি এখানে লিখলাম আইডি, বললাম ডিপিটি কি আইডি। হ্যাঁ, এখন আমার এখানে নেমও দেখাইতে হবে, দেখেন ডিপিটি নেম। এখানে কি বললাম? ধরেন লোকেশন। একটা জিনিস খেয়াল করেন, আমি যেটা বলছি একটু দেখাই। এখানে বললাম কি ডিপিটি লোকেশন। ওকে, এই হলো আপনার ধরেন 3টা কলাম, ঠিক আছে? এখানে 3টা কলাম। তাহলে সিস্টেমটা কিভাবে হবে? সিস্টেমটা হবে এরকম যে আমি এখানে কি দিব, বললাম 2 বলা বা 3 বলার সাথে সাথে 3 মানে কি এই সেলস আর কি এমএস, এটা অটোমেটিক চলে আসবে। আমি ধরে দিব কি এখানে, কথা বোঝেন না কেন? বোঝেন না? আমি দিব কি, দিলি পর এখান থেকে যখন এন্টার দিব সে এই টেবিলে যাবে, কি বলবো 3 কে কে আসো, যে যে কলাম এখানে এনে ফেলে দিবে। আপনি মনে করবেন কি রে এইখানে তাইলে, তাহলে এই টেবিলে, এই যদি একটা টেবিলের ডাটা হয় তাহলে এখানে মনে এগুলো সেভ করে দিব। বলেন না, সেভ করবে শুধু কোনটা? কারণ কি? কারণ ওইটা ডিটেলস আমার, এটাকেই বলছে রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি রিমুভ করো, মিনিমাইজ করো, এই যে কথাগুলো বলছে এটাই বলছে। রিমুভাল, ডুপ্লিকেশন, মিনিমাইজিং অফ রিডান্ডেন্সি, বুঝছে কিনা? আপনি যদি এখানেও আবার এই কলামগুলো সব সেভ দেন তাহলে তো কেন দিবেন আপনি? আচ্ছা যদি সেভ দিলেন না, যদি সেভ করে দেন কলাম দিয়ে, তাহলে অসুবিধা হবে অনেক। কারণ মাস্টার টেবিল কোনটা, এটা কিনা? তাহলে এইখানে যদি কেউ চেঞ্জ করে, বলে সেলস হবে না, সেলস না, এমএস না, ময়মনসিংহ না, হয় ভুল হয়েছে, তা কি হবে? খোল না। তাহলে আপনি এইখানে পাল্টাইলেন, তাহলে কি এইসব জায়গায় পাল্টাবে? পাল্টাবে না। তাহলে এই ডাটা যদি আপনার 50টা টেবিল এরকম যায়, তাহলে ওইসব জায়গায় তো সব এমএস দেওয়া আছে, এখানে আর নাই। আমাদের বাংলাদেশের অনেক ডাটাবেজ এরকম গভর্নমেন্টের দেখবেন এক জায়গায় নাম থাকলে আরেক জায়গায় পাল্টায় না, কারণ কি ওখানেও সেভ করে দিচ্ছে, আপনি আরেকসব জায়গায় পরিবর্তন করছেন, ওখানে আর নাই। যেমন আমি আপনাদের একটা কথা বলি, আমার একটা দুঃখের কথা, সেটা হলো আমার ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে। তো ইসলামী ব্যাংকে আমার অ্যাকাউন্ট আর কার্ড, ওরা করে কি এই কার্ডের জন্য আরেকটা ডাটাবেজের সেভ রাখে। তো আমার যে কার্ডটা আছে সেই কার্ডে আমার কিন্তু নাম হলো মুহাম্মদ নূর এনিওয়ার নূর ই আলম, বুঝি নাই?
কিন্তু ওই কার্ডে আমার লেখা NOOR-E-আলম, আর ওই শুরুতে যে একবার ভুল করছে এখনো পর্যন্ত অদ্যাবধি আমার কার্ডে সেই নামটা আছে। এবং এটিএম কার্ডে আমি ঢুকালে এ ভাই দেখছেন অবস্থা। আপনার কি ক্লাসে মন টিকতেছে না? শরীর খারাপ, অসুস্থ, এটা বলবেন এসে আমি কিন্তু আজকে অসুস্থ আছি, তাহলে আমার উপরে হামলা করিয়েন না, এটা আগে বলে দেবো। এখন কষ্টটা কোথায়, আমি যখন এটিএম বুথে যাই দেখেন আমি কার্ড দিয়ে দিলে পর ওই নামটা ভাইসে ওঠে, কেমন লাগে? আপনার নাম যদি ভুল কথা দেখেন খারাপ লাগে না? আমার নাম কিন্তু এখানে আপডেট করে সব রেডি আছে, আই ব্যাংকিং বা সব ঠিক আছে, চেক টেকে অনেক জায়গায় রেডি আছে, কিন্তু ওই জায়গা থেকে এখনো অনেকবার ব্যাংকে যোগাযোগ করছে, বলে ভাই ওটা তো আমাদের সার্ভার থেকে অটো আসে, আমার বুঝায় সার্ভার থেকে অটো আসেন করবে, আমি তো ঠিক করে দেন পরের বার আসবে। পরে এই লাস্টে আমার কার্ডের মেয়াদ শেষ হয়েছে আরেকবার, পরে এইবার মনে হয় আমার দেখতে হবে, আমি আসলে কালকে আপনাদের জানাবো আজ ঠিক হয়েছে কিনা। আচ্ছা আমার প্রশ্ন, যদি সেন্ট্রাল থেকে আইডি দিয়ে নামটাকে এখানে শো করাইতো, নাহলে এখানে লেখা ঠিক আছে, এই এটিএম বুথের এইখানে যখন নামটা শো হইতো ওইটা না হোক একটু ডাটাবেস থেকে আসতো, কারণ এটা তো কার্ডের উপর লিখে ফেলছি ধরেন, নাকি? এখানেও আসতো না, আসে না। তাহলে যদি এই সিস্টেম যদি হতো বা এই টাইপের যদি হয়, তাহলে কি আপনি যদি এখন একবার চেঞ্জ করেন সব জায়গায় কি, কারণ কি আমার তো সব জায়গায় আইডি যাচ্ছে, আইডি তো কেউ চেঞ্জ করতে পারবে না। দিস ইজ দ্য আরডিবিএমএস। বুঝতে পারছেন? কিছু কিছু মনে হয় বোঝা গেছে। তাহলে এটা হলো ডিনরমালাইজেশন, আর এটা কি, এটা হলো নরমালাইজেশন। এইটুকু এইটুকু আপনি ভুলে যান, এইটুকু আসলে ফেলে দিই। এটা কি বলেন? এটা হলো নরমালাইজেশন। এখন আপনাকে কি করা হবে, আপনাকে এই রকমের এই কলামগুলো ধরেন একসাথে দেওয়া হবে, বুঝে নাই? এবার আসেন আপনার এক্সামে কিভাবে আসতে পারে বা আপনাকে আমরা জাজমেন্ট করবো কিভাবে। আমরা এইভাবে আপনাকে কলাম দেব, বলবো এটা দিয়ে তুমি নরমালাইজেশন করো। এখন আপনার ভাবতে হবে কলাম কি কি, বুঝে নাই? এখানে কি টাইপের ডেটা আছে, ইএমপি আইডি, ইএমপি নেম, স্যালারি, ডিপিটি, ডিবিপি নেম আর কি ডিবিটি লোকেশন। তাহলে আপনাকে ভাবতে হবে এখানে কি কি করা যায়, এটা কি ব্যবসাটা কি নিয়ে, এই কলামগুলো কি কি কার সাথে ম্যাচ করতে পারে। স্যার এগুলো আমি বুঝবো কেমন? বুঝতে আপনাকে হবে, এটি আপনার শিখতে হবে। এই জন্য আপনাদের ইআইডি গুলো লিখতে বলছে যে কার আন্ডারে কি থাকে আগে লিখতে থাকেন ধাপা। বুঝছেন কিনা? কালকে হয়তো গতকাল মনে করছেন দূর বসে বসে এগুলো কি লেখাইতেছে। একটা কাজ একটা কথা আপনাদেরকে অযথা আমি কখনোই করাবো না। আমার সবটার পিছনে কোন একটা কোনো না কোনো উদ্দেশ্য থাকে, কোনো না কোনো প্ল্যান থাকে। এই জন্য কথা আগে সামিয়ে না ও আতা না, শুনবেন আর মানতে থাকবেন। কি হবে আমি কিন্তু জানি কি গোল কি, কোথায় কি করতে হবে। বুঝতে পারছি কিনা? তাহলে এটা কি বলেন, এটা কি ডিনমিনেশন না নমিনেশন? তাহলে এইটা আপনি কিভাবে করবেন আমি দুই তিনটা সলিউশন করে আপনাদের দেখাই, তাহলে প্র্যাকটিক্যাল করবেন। আমার মনে হয় বুঝতে পারছেন, রাইট? ফাইন। তাহলে আপনি এখানে কি করবেন জানেন, ইএমপি নামে একটা টেবিল করবেন, এখানে কি বলবেন, এখানে একটা দাগ দিলেন, বললেন কি ওই এই কলাম তিনটাকে এখানে এক পাশে এভাবে আনবেন। হ্যাঁ, ইএমপি আইডি এখানে এটাকে আপনি পিকে করে দিবেন, কারণ একটা কি লাগে, আর এটাকে কি করবেন বলেন, এফকে। আপনার কিন্তু অ্যানসারটা আমি দিচ্ছি এটা। আর একটা টেবিল করবেন কি ডিপিটি, কিন্তু এইটা দিয়ে কি বোঝা যায় যে ইএমপি ডিপিটি কি করো কোথায়, কিচ্ছু বলবে না, বলবে এটা দিয়ে তুমি নরমালাইজেশন করো, এইটুকুই। দ্যাটস, আপনার বুঝতে হবে কি করতে হয়। তাহলে এখানে একটা টেবিল নিলাম কি ডিপিটি, তারপর কি হলো তাহলে বলেন, এই তিনটাকে আমি এখানে নিলাম। স্টাইল আর প্যারেন্ট আগে পরে দিলে কোনো ক্ষতি নেই। আচ্ছা তাহলে কি এখানে এটা কি দেব, পিকে প্রাইমারি, এখানে একটা প্রাইমারি কি এখানে কি হয় এফকে হয়েছে, এটা চাইল্ড এটা প্যারেন্ট, এটা আগে পরে যেখানেই লেখে না কেন আপনার হিসাব তো কালকের ওই থিম। আমি এবার ইয়ারডি নিয়ে আপনাদের আলাদা করে আরেকদিন সময় দিব, আরেকদিন বুঝাবো। আজকে আমি নরমালাইজেশনটা একটু বললাম আর কি, যে নরমালাইজেশনটা কি, আমার আসলে উদ্দেশ্য ছিল নরমালাইজেশনটা, নরমালাইজেশনের সাথে আবার ইয়ারডি রিলেটেড। এবার আসেন যদি আমরা এখানে এটা টেবিলে এটাকে আমরা কনভার্ট করি তাহলে কিভাবে হতো খেয়াল করেন। আমরা এখানে চলে আসি, ধরেন এইটা একটা টেবিল, এইটা ক্লাস লাগে একটা না 4 ঘন্টা, স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই সুন্দর করে আসবে,
সময় লাগবে, এখানে প্রচুর সময় নিতে হবে। তাড়াহুড়া দিয়ে আমি এই লেকচার দিতে পারবো না। দফা কবিতা না বা সূরা ইয়াসিন না, একটানে 3 মিনিটে পড়ে ফেললাম, হবে না। কারণ আপনারা ফ্রেশার, এই জন্য সময় বেশি লাগে। আর যারা জানে তাকে তো ভাই ভাই কথা বললে সে তো বুঝে যাবে। কি দেখেন, এইটা একটা টেবিল গেল, তাই না? আর এটা কি আরেকটা টেবিল, ভালো করে খেয়াল করেন। এটা হলো ধরেন আরেকটা টেবিল, এটা আরেকটা টেবিল। ওকে, তাহলে এই টেবিলটার নাম কি? না, এই টেবিলটার নাম কি? টেবিলটার নাম কি? ইএমপি টেবিল। এটাকে একটা টেবিলের রূপ দিবেন। এটা কি? এটা আরেকটা টেবিল, এটা ডিএমপি টেবিল। তাহলে কোনটা প্যারেন্ট কোনটা চাইল্ড? এইটা প্যারেন্ট, এটা চাইল্ড। তাহলে এখন ডাকটা কিভাবে দিবেন? এখানে শেপ আছে না? এই যে এইটা, আপনাকে টান দিয়ে দেখাইতে হবে এমনটা না, হ্যাঁ? আপনি এটা রেখা টান দিলেই হবে, এরকম দিবেন, দিয়ে এরপরে কি করবেন, এইরকম হবে। এই আবার কি একটা, এইটাকে বলা হয় ক্রস ফুট। এটার কি নাম কি বলেন? ক্রস ফুট। ক্রস ফুট, ক্রস ফুট মানে ক্র মানে কাক, কাকের পা কি? কাকের পা দেখবেন 3 আঙ্গুলে, কাকের পাড়া দেয় দেখেন, এরকম একটা 3 আঙ্গুলে একটা ফোঁটা পড়ে, মানে এরকম একটা এরকের মতো পড়ে, এটা ক্রস ফুট বলে। এখন বলবেন স্যার একটা ইয়ারের ভিতরে টেকনিক্যাল জিনিস কাকের পা এলো করতে, তাহলে আপেল আইলো করতে, আপেল বলেন, এর কোনো কি নাই? মাইক্রোসফট মাইক্রো, এটার সাথে একটা টেকনোলজি রিলেটেড, কিন্তু অ্যাপেলের সাথে কোনো মিল আছে? পার্টেক্সের সাথে কোনো মিল আছে? বসুন্ধরা কি কোনো মিল আছে? বসুন্ধরার সাথে টিস্যুর সাথে বসুন্ধরার সম্পর্ক কি বলে? নাই। এর কোনো মিনিং নেই আসলে। ক্রস ফুড ওই যে বানাইছে উনি বলতে পারবেন। তাহলে এইটা এখানে চলে গেছে, এটা এখানে চলে গেছে। তো আবার যদি টেবিলটা এই পাশে থাকতো তাহলে ওদিকে দিতে, মানে যেদিকে এই ক্রস ফুড থাকবে সেটা চাইল্ড, যেদিক থেকে আসবে সেটা কি প্যারেন্ট, মানে প্যারেন্ট বা কি মাস্টার। এটা দুইটা নাম, প্যারেন্ট বা মাস্টার, প্যারেন্ট অথবা কি মাস্টার। আর এটা কি বলবো, যদি প্যারেন্ট বলি তাহলে কি বলবো বলেন? চাইল্ড বা ডিটেলস। যদি বলেন প্যারেন্ট তাহলে বলবেন চাইল্ড, যদি বলেন মাস্টার তাহলে বলবেন ডিটেলস। এই হলো হিসাব। ক্লিয়ার? বুঝে আসছে কিনা? তাহলে দেখেন, কেউ এইভাবে একটা ইআরডি করবে আর কেউ পুরোটা নিয়ে আরেকটা করলে, এটা হলো ডিনরমালাইজেশন। এটা হলো নরমালাইজেশন প্ল্যাটফর্ম, এটা হলো কি, এটা ডিনরমালাইজেশন। এটা ডিনরমালাইজেশন, এটা কিছু লেখালেখিরই দরকার নেই, এটা ডিনরমালাইজেশন। কোশ্চেনটা আসবে এই রকমের দেওয়া থাকবে, ইএমপি টেবিল। কিছু মনে বুঝতে পারছেন, রাইট? এই এই হলো ঘটনা। এই একজন এইভাবেও স্ট্রাকচার বানাইতে পারে, একজন এইভাবে স্ট্রাকচার তৈরি করতে পারে। এইটা হলো ডিনরমালাইজেশন, এটা হলো কি নরমালাইজেশন। এখন এখান থেকে ভাঙা দিয়ে আরে এটারও একটা মাস্টার হইতে পারে। চলেন আমি আরেকটা এক্সাম্পল দেখাই। ধরেন এবার আসেন, ধরেন সেলস ম্যানেজমেন্ট সফটওয়্যার, কি বলেন? সেলস। তাহলে একটা আইটেমের আন্ডারে অনেকগুলো টাইপ থাকে না, একটা টাইপের আন্ডারে অনেকগুলো আইটেম থাকে, বুঝছেন কথা? তাহলে আমি বললাম আইটেম টাইপ, আইটেম, ঠিক আছে? এরপর হইলো প্রোডাক্ট, ওই এবার হলো পারচেস নাকি? আইটেম কি টাইপ, এবার কি আইটেম, এবার কি হবে পারচেস হবে। কারণ একটা আইটেম টাইপের আন্ডার কি থাকে, মাল্টিপল আইটেম বা প্রোডাক্ট, একই কথা। এই প্রোডাক্ট গুলো কি হবে, পারচেস হবে নাকি? তাহলে এই তিনটা যদি আমি এবার মিলে একসাথে করতাম, তখন আপনাকে ভেবে ভেবে আবার কি করা লাগতো, আরেকটা খন্ড বের করা লাগতো, আরেকটা খন্ড বের করা লাগতো, এরকম অনেক দূর যেতে পারে। যেমন এইখানে দেখেন, এই যে এখানে আসেন, এইখানে আসেন, একটা ফ্লোরের আন্ডারে মাল্টিপল রুমের আন্ডারে, আর আমি যদি তিনটা একবার করে দিই, আপনার দুইটা খন্ড করলে হবে না, আপনার ভাবতে হবে। ভাববেন কেবা করে, ওই ব্যবসা জানতে হবে। ব্যবসা জানবেন কেবা করে, ওই ক্লায়েন্টসে যাইতে হবে, গিয়ে তাদের বিজনেস শিখতে হবে। এই জন্য আমি একটা কথা বলি, আগে বিজনেস তারপরে কাজ। বিজনেস না জেনে আপনি যত বড়ই খেলোয়াড় হন, যত বড়ই ডেটাবেজ ইঞ্জিনিয়ার হন, প্রোগ্রামার হন, আপনি একটা লাইন কোড করতে হবে না, কিছুই লিখতে পারবেন। আগে ব্যবসা শিখতে হবে, ব্যবসা জানতে হবে, ওই লোকের বিজনেস কি, অ্যাজ পার ইউজার রিকোয়ারমেন্ট। তাহলে রিকোয়ারমেন্ট কালেক্ট করো, অ্যানালাইসিস করো, এটা ছাড়া কিছু করা পসিবল না। তাহলে আমরা আগে পারি কেমন? কারণ ওই ব্যবসা আমার জানা আছে। কেউ সেলসম্যান ব্র্যান্ড নিবে, আমরা জানি কি হবে।
ব্যাড ট্যাক্স দিলে আমরা জানি কি হবে, বুঝে নাই? শপিং সুপার শপ হলে কি হবে আমরা জানি, হসপিটালে কি হবে জানি, ডায়াগনস্টিক সেন্টার হলে কি হবে জানি, ব্লাড ব্যাংক হলে কি হবে আমরা জানি, মাল্টিপারপাস হলে কোঅপারেটিভ সিস্টেম হলে কি হবে আমরা জানি, ট্রান্সপোর্ট সিস্টেম হলে কি হবে জানি, কারণ আমরা অভ্যস্ত হয়তো করছি, তার মানে জানা আছে। কিন্তু যে না করছে তার কাছে তো আবার সেই ব্যবসা না শিখে সে করতে পারবে। তার মানে আপনি বিজনেস ছাড়া একটা লাইনও কিছুই করতে পারবেন না। আপনি কি মন গড়া করবেন? একজন মিস্ত্রি সে যখন কাজে যাবে আর মন গড়া করবে না, ওই লোক চায় কিভাবে কত স্কয়ার ফিট কোথায় কি সেটা করে বলেন, কথা বলেন। তাহলে আমরা মিস্ত্রি, আমরা কি মিস্ত্রি, আমরা ওনাদের রিকোয়ারমেন্টই করবো, উনি যেভাবে চাইবে সেভাবেই দিতে হবে। বুঝতে পারছে কিনা? তার মানে এটা নিয়মের বাইরে আসলে করা যাবে না। আমরা কি কিছু বুঝতে পেরেছি যে নরমালাইজেশন কি, ডিনর্মালাইজেশন কি? আচ্ছা, আমি আপনাদেরকে আরো একটা এক্সাম্পল দেখাই, যেটা আমি বিভিন্ন সময় আমার স্টুডেন্টকে দেখিয়ে থাকি। নরমালাইজেশন, এখানে আরো দুটো এক্সাম্পল আছে, দেখেন আপনারা এটা বোঝেন কিনা। এই ওকে, এইটা একটা ডিনর্মালাইজেশন মোড। হ্যাঁ, এটা কি দেখেন তো বুঝছেন কিনা। ধরেন একটা লোক এবিসি এন্টারপ্রাইজ, এইটা হলো আরেকটা এন্টারপ্রাইজ, দুইটা দোকান। হ্যাঁ, আপনি এক জায়গা থেকে কি করছেন, প্রোডাক্ট কিনছেন, সেই ব্যাপারটা ইনভয়েস করে দিল, কি ইনভয়েস 111, কারণ নরমালাইজেশন তো করে নাই। তার মানে যদি 100টা প্রোডাক্ট হইতো, ইনভয়েস কি হইতো 100 বারই আসতো। এবার কি নেম, প্রোডাক্ট নেম, ডেট, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, কোয়ান্টিটি, গ্র্যান্ড টোটাল, পেমেন্ট ডিউ। তাহলে এগুলো এই যে কালারের যে এগুলো দেখেন, এগুলো কিন্তু একবার নিলে হতো, তাই না? নাকি এই কলামগুলো যদি একবার নিতে, যেমন এই বাটা, এগুলো একবার নিচ্ছে কিনা, এবং নিচেও নিচ্ছে, কারণ এই নিচে নাও মানে কিন্তু যে ইয়া না সেটা না, নিচেটা ওই উপরের অংশই নিচে, ডিজাইনের কারণে নিচে নেওয়া হয়েছে আর কি। তাহলে এই লোক কিভাবে করছে, ইনভয়েস নাম্বার একবার নিছে, ডেট একবার নিছে, কিন্তু এগুলো তো আলাদা আলাদাই হবে। এখন এই ইনভয়েসের আন্ডারে কি হবে, মাল্টিপল ইনভয়েস কিনা থাকতে হবে, নাহলে রেফারেন্স দিবে কিভাবে? একটা কলাম তো তা থাকতে হবে, আইডি বা কিছু একটা ইম্পর্টেন্ট জিনিস, পিকে। তাহলে এইটা যদি পিকে হয়, এটা কি এফকে? আচ্ছা আচ্ছা, তাহলে সেই প্রোডাক্টগুলো এখান থেকে নিল, নেওয়ার পর কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, দিল, দেওয়ার পরে এটা গ্র্যান্ড টোটাল করলো, সে এত টাকা পেমেন্ট করছে, ডিউ আছে। তাহলে এগুলো সে একবার নিয়ে ক্ষান্ত হয়েছে কিনা? আর এখানে কি হয়েছে বলেন, এগুলো বারবার নিয়েছে। তাহলে এটা কি ডিনর্মালাইজেশন, এটা কি নরমালাইজেশন। এখন আসেন এই দুইটার টেবিল কেমন হতো, এই দুইটার টেবিল কেমন হতো যদি এইটার টেবিলটা হলো এই স্ট্রাকচারে, আর এটাকে দুইটা অংশে ভাগ করতে হবে, ভাগ করে এভাবে সেলস এম, সেলস ডি, ইনভয়েস নাম্বার পিকে, ডেট, গ্র্যান্ড টোটাল, পেমেন্ট ডিউ। এটা এখানে কি হয়েছে, এফ হয়েছে, এবং গ্রামার দিয়ে। তাহলে আপনাকে যদি এইভাবে দেওয়া হয়, আপনি এই অংশটা বের করবেন, এবং দাগ দিয়ে আপনাকে বুঝাইতে হবে কোন দিকে কি। হ্যাঁ, এই এতটুকুতে তো দুইটার বেশি হওয়ার তার চান্স নাই, আছে নাই, এই জন্য নাই। বুঝছেন না, বুঝেন নাই? শৃঙ্খলার একটা নিয়ম আছে, সুশৃঙ্খলা হওয়ার কি আছে একটা রুলস, এই রুলস এর মধ্যে আসতে। ধরেন আপনি এরকম যদি হয় যে দেখেন একটা আমাদের একটা বাংলাদেশ, এই দেশের আন্ডারে মাল্টিপল কি আছে, ডিভিশন আছে, আছে না? ডিভিশন আন্ডার কি আছে, জেলা আছে, জেলার সাথে কি আছে, উপজেলা আছে, উপজেলার সাথে কি আছে, ইউনিয়ন আছে, বা সিটি কর্পোরেশন, দুইটা পার্ট আছে। ধরেন ইউনিয়ন, ইউনিয়নের মধ্যে কি আছে, ওয়ার্ড আছে, গ্রাম না ওয়ার্ড। একটা ওয়ার্ডে 10টা গ্রাম থাকতে পারে। এই হলো হায়ারার্কিক্যাল, তাই না? তাহলে এটা কি আমাদের বাংলাদেশ, এটা কি ডিভিশন, এটা কি ডিস্ট্রিক্ট, এটা হলো উপজেলা বা উপজেলা, উপজেলা, এবার হলো ইউনিয়ন, আর কি ওয়ার্ড। এখন সবগুলো যদি একসাথে মিলিয়ে দেওয়া হয়, এখন আপনাকে দিন যদি করে, তাহলে তখন আপনাকে এতগুলো ভাগ করতে হবে। আচ্ছা, আমি বুঝবো কি, বলে ওই ব্যবসা বুঝতে হবে, তো উনি বুঝতেছে কি, ইউনিয়ন আইডি, ইউনিয়ন নেম এসে দিচ্ছে, থানা আইডি, জেলা আইডি সব মিক্স করে দিচ্ছে, তখন আপনাকে বুঝতে হবে কার আন্ডারে কি ছিল, ওই ভাগ করতে হবে। কখনো 10টা 15টা করে দিতে পারে, কখনো 2টা 3টা হইতে পারে। ওই ডিটেল না জানলে আপনি পারবেন না, সোজা কথা। তার মানে ওই বিষয়ে আপনাকে অবগত হতে হবে। এই জন্য আমি আপনাদের যে এভিডেন্স গুলো দিয়েছি, ইয়ারডির প্র্যাকটিস দিয়েছি, ওগুলো আপনি করতে থাকেন, দেখেন কারকে কতটা ভাঙা দেওয়া হলো। যেমন এই যে স্পষ্ট আপনার সামনে একটা আছে কিনা, তাহলে এটা মাস্টার টেবিল, ফ্লোর আইডি, এখানে আর কিন্তু আছে ফ্লোর আইডি, ফ্লোর নেম, না
ফ্লোর আরো থাকতে পারে, সাইজ হতে পারে, এখানে আরো থাকতে পারতো কলাম। তাহলে এর আন্ডারে এটা, এর আন্ডারে এটা, এর আন্ডারে আবার এটা, তাহলে কি কয়টা ভাগ দিয়েছে দেখেন, 4টা না? আমি দেখুন যে দেখেছি সেখানে 2টা ছিল, এখানে 4টা হয়েছে। তাহলে এখন এগুলো যদি একসাথে করে দেয় আপনাকে বের করতে হবে। তো নরমালাইজেশনের উপরে আমার কিছু এক্সাম্পল আছে আপনাদের যে দিয়েছি দেখেন, এবার আপনারা বের করতে পারবেন। ডিনোমিনেশন, ডিনোমিনেশন থাকলে নরমালাইজেশন করবে, আবার নরমাল থাকলেও ডিনোমিনেশন করবে। নরমালাইজেশন থাকে, ডিনোমিনেশন করা খুব সোজা, সব একসাথে করে দিবেন। তো এইটা দিবে না আপনাদের পরীক্ষা, এইটা আসবে না বা আমরাও দেব না। এটা তো সোজা হয়ে গেল, এটা তো বুঝছেন। এই চালাকি ভালোই আমরা বুঝি, কি স্টুডেন্টরা বুঝি। ক্লিয়ার? কিছু বুঝছেন মনে, রাইট? তাহলে এই ছিল নরমালাইজেশন এবং ডিনোমিনেশনের মোটামুটি একটু ব্রিফ। ডেফিনেটলি সময় নিতে হয়। এমন এমন ঘটনা আছে 1 বছর 14 মাস 18 মাস লাগছে কোন কাজ শুরু করতে পারিনি, খালি রিকোয়ারমেন্ট নিয়ে পড়েছিলাম। এখান থেকে উত্তরা, সেই গাজীপুর, সকালবেলা যে বনশ্রী প্রভাতীর গাড়িতে উঠতাম, সারাদিন গেছে, কোনো আউটপুট নাই। কারণ খালি রিকোয়ারমেন্ট বেরিয়ে উঠেছে। কারণ ইউজাররা সমস্যা কি জানেন, আমরা বুঝলে ইউজাররা রিকমেন্ড দিতে বোঝে না। হঠাৎ করে অনেক দূর যাওয়ার পর বল ভাই আমার তো এইটা আছে, তখন আপনি আপনি আগে বলেন কারণে দূর মিয়া এটা তো বলতে পারবেন না। ভাই যদি আগে একটু বলতেন ভালো হইতো না, বলেন ভাই ভাই কি করবো বলেন, অফিসের চাপ টাপ এই দেখেন তো ভাই, আপনাকে বসে থাকি বলেন, এত পেরেশানি ভাল লাগে না। বলবেন কি আপনি? আপনি তো ওখানে কাজ করতে গেছেন, আর আমরা যারা মালিক পক্ষ আছে আমরা তো আরো, আমাদের কাছে তো ওনারা লক্ষ্মী, কাস্টমার কি কোনো রাগ করা যাবে না। এমপ্লয়িরা আপনারা একটু রাগ করতে পারেন, দূর বসে ছিলাম মনে যায় না, আমি করবো কি? কিন্তু আমরা যারা মালিক, যেমন আমি যদি কাজে যাই, আমার কাছে সে তো ফেরেস্তা, সে যা বলে যেভাবে বলে সেইভাবেই হয়। কারণ কাস্টমার, উনি আমার ওনার সাথে যদি কমিউনিকেশন ভালো না লাগে, তাই উনি, আমি কাজ তুলবো কিভাবে, পাবো কিভাবে, হবে কিভাবে, পারবো না তো। প্রফেশনালের পরিচয় দিতে হবে, সেখানে রাগ করা যাবে না, ভেজাল হওয়া যাবে না। সো এখানে যত কমিউনিকেশন স্কিল ভালো থাকে, উনি আপনাকে, আপনি কমফোর্টেবল ফিল হবেন। ওনাকে একটু ইজ্জত দেওয়া, ওনাকে একটু কমিউনিকেশন, ভাই কালকে কি একটু সময় দিতে পারবেন, কয়টা পারবেন, মানে একটু এক্সাক্টটা বের করা চেষ্টা করা। তাহলে ওই সময়, আর উনি, আপনি গেছেন বসে বসে আছেন, উনি সময় পাচ্ছেন না, আপনার কিছু করার নেই। তো ওনাকে বোঝানো যে আপনি এসেছেন, আপনাকে সময় দেবে, এইটা আপনার নিজের বিচক্ষণতা। এইটা আপনাকে কোম্পানি বুঝাই দিলেও আপনি বুঝতে পারবেন না। আর আমি তো জিজ্ঞাসি স্যার উনি সময় দেয় নাই, কিন্তু স্যারে ফোন দিলে তারা সময় দেয়, বুঝে নাই? আরেকজন ফোন দিলে তাকে দেয়, আপনারা দেয় না, কারণ কি? বের করে নিতে হবে ওনার থেকে সময়। এইটা পড়াশোনায় নাই, কি এটা কোনো প্র্যাকটিক্যাল নেই আছে? বলেন, এটা কি কোনো বইতে আছে যে আপনি একটা লোক থেকে সময় বের করবেন কিভাবে? তো পিটান খাবেন তাই। কারণ ওখানে যেসব পদ্ধতি, ChatGPT কে বলেন ভাই আমি গিয়ে কাস্টমার থেকে খুব দ্রুত কি ওই এই কথাগুলোই বলবে, তুমি তার সাথে সম্পর্ক করো, সুন্দর কথা বলো, তাকে, তার সাথে তাকে ইয়া দেও, হ্যাঁ লেখেন। সো এই জায়গাটায় অনেকে ভালো পারফর্ম করবেন। এই এই স্কিল গুলো যাদের আছে তারা খুব দ্রুত মুভ করতে পারবেন। কোম্পানি থেকে ফোন করে বলবে ভাই ওনারে পাঠায়েন, তাতে আপনি এই যে পপুলার হইতেছেন, কি বোঝেন নাই? কারণ কি আপনার সাথে ওই লোকরা কথা বলে কি পায়, মজা পায়। আপনি বোঝেন, দেখবে ওনার সাথে লাঞ্চ করতে নিয়ে গেছে, কে হ্যাঁ ভাই এটা খান, আপনার ভাবি নিয়েছে এই সেই, নিজের বউয়ের হাতে খাবারও খাওয়াবে, দেখবেন যার সময় বলেন আপনার নামায় দিয়ে যায়, ভাই চা খাই যান, ভাই মুজে একটা খাবার চল খাওয়াই দিই, সম্পর্ক। আর আপনি যদি মোট নিয়ে থাকেন, আমি তো ওই সমস্যা, আমি হচ্ছে কে আমি আসছে, হ্যাঁ বলেন ওই এইটা এটা হবে না, বুঝছে কিনা? ওইটা কিন্তু আমরা এখানে শেখাতে পারছি না। আমি মাঝে মাঝে বলি, এই জন্য আপনাদেরকে বিনয়ী হওয়া, অন্যকে ইজ্জত করা, সম্মান করা, বড় ছোট এগুলোকে ম্যানেজ করা, তাই না? এটা খুব জরুরি, আপনার জীবনে সব জায়গায় এগুলো প্রভাব ফেলবে। আর যদি বেশি ইগো দেখান, বেশি ভাব দেখান, আরে আমি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি বুয়েটের, আমি সায়েন্সের স্টুডেন্ট, আমার ব্রাইট ক্যারিয়ার ছিল, জানেন আপনি আমারে মনে মনে বলেন। আর ওই লোক তো কমার্সের স্টুডেন্ট ছিল, কি কোথায় পড়ছে না পড়ছে, আমার বাড়ি অমুক জায়গায়, কি আমার টাকা পয়সার বাবার অভাব আছে, বাবা বিদেশ থাকে, কি আরে আমি আপেল ফোন ইউজ করি, আমি কোন জন্য বসে থাকবো? নো, মাথা থেকে ঝেড়ে ফেলে দিবেন। আরেকটা জিনিস আমি সবসময় উপদেশ দিই, সেটা হলো নিজেকে কখনোই বড় মনে করবেন না, কোনো দিক থেকে না, কোনো দিক থেকেই না, কোনো দিক থেকে না, কোনো দিক থেকে না। আপনার দলিল কি? দলিল হলো আপনি যে কাজটা জানেন, যেখানে আসেন সেটা হয়তো আপনি জানেন, এর বেশি না, হ্যাঁ বুঝছে কিনা? কখনোই না, কোনো ব্যক্তিকে ছোট করে দেখার কোনো স্কোপ নাই।
সে কালো হোক, সে সুন্দর হোক, সে বড় হোক, সে ছোট হোক, সবাইকে আপনি সুন্দরভাবে ইজ্জত দিয়ে চলার চেষ্টা করবেন। একটা মানুষ, আমরা আমরা হিউম্যান কি চাই জানেন? আপনার থেকে ভালোবাসা চাই, হিউম্যান চাই রেসপেক্ট, হিউম্যান চাই সৎ ব্যবহার। মনে রাখবেন, হিউম্যান কি চাই? আপনি একটা পশু পাখিকেও যদি আপনি ভালোবাসা দেবেন, দেখবেন সে আপনার পিছিয়ে দৌড়াবে। আমরা এইটা একদম মনে ভুলে গেছি, তাই না? এই জন্য ইজ্জত, সম্মান, ভালোবাসা দিবেন মানুষকে। তো এইটা দেখবেন এমনিই মানুষ চলে আসবে। আমি এটা প্র্যাকটিক্যাল আমার লাইফে আমি অনেক করে দেখছি। মনে করেন বিভিন্ন কারণে যদি আমার সাথে কারো টিকে থাকতো, আমি আগে সালাম দিয়ে তার সাথে মহব্বত করছি, পরে দেখি বাহ ফ্যান হয়ে গেছে। আছে না অনেক সময় তোর কথাই কম না, তুই বেটা এই সেই, পিছনে অনেক সমালোচনা করছে, এটা কিছু না। কিন্তু আপনি একটু সাহস করে কথা বল, সে বলবে না, আপনি একটু বললেই কিন্তু দেখবেন জিনিসটা কি কত যে কাছে চলে আসে, কত যে কাছাকাছি আসছে, আপনি কল্পনা করতে পারবেন। এই যে আল্লাহ রাসূল 4টা জিনিস বলছেন মানুষের সাথে মহব্বত করার জন্য। কয়টা জিনিস? সালাম, কালাম, তাম, কিয়াম। কি বলছে বলেন? এই 4টা জিনিস অ্যাপ্লাই করেন, আপনার এই যে কমিউনিকেশন স্কিল হাই হবে, সেটা পার্সোনালি, ফ্যামিলিতে, এলাকায়, সব জায়গায়, ওয়ার্ল্ডে। সালাম, কালাম, তাম, কিয়াম। সালাম কি বলেন? তাকে দেখলে কি সুন্দর করে সালাম দিবেন, মুখ গোমরা করে, দেখা হয়ে গেছে ভাই আসসালামু আলাইকুম, এরকম কিভাবে দিবেন? আসসালাম ভাইজান, কেমন আছেন? কি ভাই কেমন আছেন? শরীরটা কেমন আছে? হেসে দিয়ে কথা বলবেন। আল্লাহ রাসূল হেসে দিয়ে কথা বলতেন, এবং কারোর সাথে হেসে দিয়ে কথা বলা সুন্নাত, বুঝছে কিনা? বড় একটা আমল, হেসে ভাই কেমন আছে, মুখে হাসি দিয়ে কথা বলবেন। সবসময় কথা বলেন কি দিয়ে? মুখে হাসি। এটা আমাদের নাই, আমরা হাসি দিয়ে কথাই বলতে পারি না। দেখেন আপনি, কে ভাই কেমন আছে, তাকে 2 নম্বর কি বলেন? কালাম। কালাম মানে তার সাথে সুন্দর সুন্দর কথা বলতে হবে, বাজে কথা না, কে তাকে কষ্ট দিয়ে না, তাই সুন্দর সুন্দর ওনার ডেভেলপমেন্ট হোক, এই হোক, তাই না? তাকে ভালো কথা শুনে নিতে হবে, ভালো ভালো কথা বলতে হবে, তাকে হাইলাইট পজিটিভ কথা বলতে হবে, নেগেটিভ না। এবার কি তোয়াম? তোয়াম মানে খানা খাওয়ানো, যেটা আমরা খাওয়াইতেই চাই না। কালকে তো আমরা একজন খাইছি জোর কইরা, খাইতে তো সে চায় নাই, খাওয়াইতে চায় না, আমরা খাইছি জোর করে, আরেকজন কেবল পোলাপানি। খানা খাওয়াইতে হবে, আমরা যেটা চাই না। কি বলেন? খানা খাওয়ার সময় মানুষের আসলিয়াত উঠে আসে। কি আসে? আসলিয়াত উঠে আসে। আপনি খানা খাওয়ান কিনা মানুষকে মতো, এই জন্য খানা খাওয়াবে। আল্লাহ রাসূলের বড় একটা সুন্নাত ছিল কি, লোককে ধরে আনতে খাওয়াইতো, এবং সর্বোচ্চ খানা, আপনার ভালো খাবারটা আপনি তাকে খাওয়াবেন। যে তবলিগ জামাতে দেখছেন একসাথে বসলে কি হয়? আমরা প্রথম তবলিগে যাই, বুঝছেন, খাইতে তো ইচ্ছা করতো ওই যে সবকিছু, কিন্তু হুজুরে বলতেছে অন্যরা খাওয়াইতে হবে, তো তখন ভেঙে ভেঙে কি হুজুরে ওই ভাই আপনি খান, আপনি খান, আপনি খান। এই জন্য একটা মানুষকে আপনি চিনবেন কিভাবে? একটা মানুষ ভালো না খারাপ আমরা বলে দিই না, এটা চেনার উপায় কি? আল্লাহ রাসূলের সামনে একবার এক সাহাবীরা একজন লোককে নিয়ে কথা বলে, আর উনি আল্লাহর ফেরেশতা, এই সেই। আল্লাহ রাসূল বলে, তুমি চেনো ওনারে? বলছে না। তুমি আগে এত সাক্ষী কি ভেবে দিলা? বলছে এদিকে আসো, সব ডাকে নববীতে নিয়ে গেছে। বলছে যে শোনো, একটা মানুষকে চেনার জন্য কয়েকটা ক্রাইটেরিয়া আছে, এইটা তার সাথে তুমি করে দেখো, যদি ঠিক থাকে তাহলে ওই লোক ভালো মানুষ। বলে কি জানেন আপনারা কেউ? হাদিস দিয়ে বিবেচনা করুন। আমাদের মাপকাঠি কি? অমুক উপন্যাসের কথা না, আমাদের মাপকাঠি কি অমুক বুজুর্গ কি বলছে সেটাও না, আর অমুক মনীষী কি বলে গেছেন, বা ডক্টর ইউনূস কি বলছেন, বা আমাদের সংবিধানে কি আছে এটা না, কোন গভর্নমেন্ট কি বলছে এটা না। আমাদের যারা মুসলমান, আমাদের মাপকাঠি হলো হাদিস, কোরআন। হাদিসে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল স্পষ্ট বলছেন একটা মানুষকে, আমরা কিন্তু এখানে ছিলাম, এবার আসবো এখানে। একটা মানুষ চেনার উপায় কি? বলে উপায় আছে। প্রথমে বলে তার সাথে সফর করো। কি করো? কি করো? এক জায়গায় কোথাও যাও, তখন এর মেজাজটা বোঝা যাবে কেমন। কি দৌড়ে আসেন নামে আপনাদের গাড়ি ওয়েট করবে, কোনো টাইম টিম ঠিক থাকে না, এই সেই। সফর করলে মানুষের অরিজিনাল যে মেজাজ, আমাকে যদি বলেন, আমাকে এখানে দেখেন কত সুন্দর আমি কথা বলি, আসলে কি আমি এরকম লোক? হইতে পারে মেজাজ খারাপ, কি কোথাও চলে, তখন বুঝবেন যে আমি কেমন লোক। সফর করলে মানুষের মনের বা তার ভিতরে জিনিসটা উঠে আসে। 2 নম্বর, তার সাথে খানা খান। খানা খাওয়া, খানা খাইতে বলে সে বড়টা খায় না ছোটটা খায়? কি ওই যে বললাম তাহলে লেগে বসে, কারণ ওই সময় মানুষের নফসের যে বিষয় চাহাতটা বোঝা যায়। অনেক লোক দেখবে নিজে না খেয়ে কি ভাই আপনি খান, ওই তো দিলে লেগে যায়। আমার কাছে মনে আছে একটা লোক, বুঝছে, আমার পিছনে খুব সমালোচনা করতো। তো বাইদে ভাই ওই লোকটাকে কোন একটা ফাংশনে আমি পেয়ে যাই, আমার একটা ফাংশনে। তা আমি ওই লোকের ওই দিন, মানে আমার একটা তবিয়ত আছে যে আমি একটু মানুষের খানা খাওয়ানোর মানে চেষ্টা করি, মেহমানদারি। তো ওই লোকটা আমি একটু জোর করে মেহমানদারি বেশি করাইছি পরের দিন থেকে ওই লোক আমার ফ্যান ফলো, এক অদ্যবধি, জানেন ওই লোক, মানে দেখেন দীর্ঘটা। তার মানে আমার কাছে মনে হয়েছে ঔষধ খালি ওইটা ছিল, কাচ্চি খাইছি একসাথে, তো ওনাকে আরো বেশি করে দিচ্ছি এটা এই সেই, মানে
উনি মানে আপ্লুত হয়ে গেছে, আরে ভাই দিয়েন নাই সেটা খান, উঠে এই শেষ, খেলা শেষ। দেখেন তাহলে সেটা খানা খাওয়ানো, এটা প্র্যাকটিক্যাল নবীজির কথা, এটা ঠিক আছে। তারপরে বলছে তার সাথে কি করো, লেনদেন করো। কি করো, লেনদেন করো। টাকা পয়সা ধার দাও বা কথার আমানত রাখো। লেনদেন মানে খালি পয়সা পাতি না। আপনি বললেন ভাই কথা কাউকে বলবেন না, বা আমি একটা ডকুমেন্ট দলিল পত্র আপনার কাছে রেখে দিচ্ছি আমানত, বা আমি তাকে টাকা পয়সা দিলাম সে ঠিক মতো দিছে কিনা, লেনদেন করো। বলছে এই বলে ঠিক আছে, তাহলে কি সে ভালো। বাকি দুইটা আমরা তো করি না। লেনদেন করছেন, হয়তো আরো ভালো গুণ থাকতে পারে। এই তিনটা হয়েছে, আরো আছে, আমি মূল জিনিসটা আমার মোটামুটি মনে আছে। তাহলে এই লোক হচ্ছে এখন সে কি ভালো, তাহলে তার সাথে কি খাইতে বলেন তাকে। আর সম্পর্ক, মানুষের সাথে সম্পর্ক স্থাপন, কমিউনিকেশন করতে হলে চারটা জিনিস লাগবে। কয়টা? এক নম্বর কি সালাম, দুই নম্বরে কালাম, তিন নম্বর দাম, খানা খাওয়ানো, এইটার মধ্যে পড়ে আর কি। আরটা হচ্ছে কিয়াম। কিয়াম মানে তার সাথে ওঠা বসা করো। ওনার ওঠা বসা বলতে ওনার একটা অসুবিধায় পড়ছেন, একটু দেখতে যান ওনার সাথে। উনি বলছেন ভাই চলেন আজকে একটু হেঁটে আসি, আপনার সময় আছে, ওকে একটু সময় দেন। বুঝলেন, খালি অসুবিধার সময় না। ওনার কোনো একটা রোগী হসপিটালে একটু দেখতে গেলেন, উনি একটু অসুস্থ, একটু ফোন দেন, ভাই আপনার কি অবস্থা, আজকে নাই। পুরো দেখবেন দিলটা তার ঠান্ডা হয়ে গেছে, তাই না? বা একটু হাডিয়া নিয়ে গেলেন, একটা খেজুর খাওয়াইলেন, কি এবার আপনার দেখি না কইছিলেন, এই কিছুই না কিন্তু। বুঝলেন এই কথাটা? সো তার মানে যে এই যে বলছে কিয়াম মানে তার সাথে ওঠা বসা করা। ওঠা বসা বলতে খালি বসবেন আর উঠবেন না, মানে তার সুবিধা অসুবিধায় তার এইগুলো। আল্লাহ রাসূলের হাদিস, এটা আমরা আমাদের পড়াশোনায় কামিল হাদিসে বা বিভিন্ন সব পড়েছি, এগুলো আছে। এক্স্যাক্টলি এগুলো আপনি অ্যাপ্লাই করবেন। ইসলাম মডার্ন ধর্ম, বুঝেন নাই? ইসলাম এমন একটা জিনিস যে সব লাইনে আপনি তরক্কি হওয়ার সুযোগের চান্স আছে। তো যাই হোক, আমি এই বয়ানটা করলাম এই জন্য যে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন এর আগে পারবেন না, সো এইগুলো অ্যাপ্লাই করবেন, ঠিক আছে না? আমি একটা বুদ্ধি শিখাই দিই, চকলেট নিয়ে যাবেন। কি নিয়ে যাবেন? চকলেট। বা সে কি খাইতে পছন্দ, কফি, কফি খাইতে পছন্দ করে, দুইটা কফি নিয়ে যাবেন। ওই যে টোরাবিকা মোরাবিকা আছে না, ক্যাপাচিনো, ভাই এটা বানায় নিয়ে আসেন, দুইটা নিয়ে যাবেন। ভাই একটা না, ভাই একটা জিনিস নিয়ে এসেছি, অদ্ভুত জিনিস আছে, খান। কিছুই না, কি ভাই? কারণ মানুষ খেতে পছন্দ করে, কি করে বলেন? আপনি একটা মানুষ দেখান তো খেতে পছন্দ করে না। ধরেন আমাকেই দেবো, আমার পছন্দের খাবার দেন, আমি কিন্তু খুশি হয়ে যাবো, রাইট? একটা মানুষের মন ভালো করার একটা উপায় কি? খাওয়ানো। দেখেন, বুঝলি, সকালবেলা গিয়ে গরম গরম উনি ইয়া দিয়া পিয়নটা দিয়ে 2 কাপ কফি বানিয়ে আনলো। এরপর যদি 10 মিনিট পর তাকে কোনো সময় চান, ওই লোক না দিয়ে পারবে? বলেন, পারবে? ঠিক এই পদ্ধতি কিন্তু আমরা চাই আমাদের ফ্যামিলিতে অ্যাপ্লাই করতে পারি, তাই না? আপনার বোন, আপনার বাবা, আপনার মা, আপনার ওয়াইফ, আপনার হাজবেন্ড, তাকে ভালো ভালো খাবার খাওয়ান, কি তার প্রয়োজন একটু মিটাই দেন, দেখবেন বাস কি, বা একটু প্রশংসা করেন, কাম সারছে, কি তাই না? তো যাই হোক, এই বিষয়গুলো আপনার খেয়াল রাখবেন। কেন বলেন? ওই যে বিজনেস রিকোয়ারমেন্টে না হলে ধরা খাবেন, আপনাকে দিবে না। আর আপনি যদি বলে ও ভাই ওনারে পাঠান, কি ওই যে কারণ এই যে কত ঘটনাই তো করছে। সো মানুষকে একটু প্রায়োরিটি দিবেন, মানুষকে একটু ভালোবাসবেন, এতটুকু। তাহলে সবকিছু রিকমেন্ড পাবেন, নাহলে আপনি তো পারবেন না। সব কি ইন্টারনেট থেকে বোঝা যাবে? সব কি ইউটিউব থেকে পাওয়া যাবে, গুগল থেকে পাওয়া যাবে? বলেন, মেন থেকে, মানুষ থেকে যত আপনি পাবেন সরাসরি, সেটা কখনোই ওই মাল্টিমিডিয়া দিয়ে হবে না, কখনোই এই ইন্টারনেট থেকে হবে না। প্র্যাকটিক্যাল যেটা আপনি পাবেন, রাইট? তার তো হুজুররা, বড় বড় আলেম ওলামারা, বড় বড় টিচাররা খালি অনলাইনে বসে কি দিত, দর্শ দিত। অনলাইনে বসে খালি বয়ান দিত, ক্লাস নিত, কি বুঝাইতো, পারতো সবাই? পারতো না? পারতো না, কোনোদিনই হতো না। প্র্যাকটিক্যাল আপনাকে আসতেই হবে। সো আপনাকে যেটা করতে হবে, আমি আসলে একটা আলোচনার মধ্যে আরেকটার মধ্যে ঢুকে গেছি। আপনারা মানে বুঝতে পেরেছেন যে রিকোয়ারমেন্ট কালেক্ট, আপনি এই যে প্রশ্ন যে স্যার আমি বুঝবো কিভাবে, কে যেন বললো, কিভাবে বুঝবো, তাই না? বলে ওই বিজনেসটাকে আমাকে আগে শিখে আসতে হবে। জুম করা লাগবে না, একটা সিস্টেম আছে, বুঝছেন? তাহলে কি করতে হবে বলেন? আপনাকে এই সব বিজনেস বুঝতে হবে আস্তে আস্তে। আর যেটা বুঝবে সেটা কি ভুলে যাওয়ার জন্য বলবেন না, আজীবন মনে রাখতে হবে। কারণ আপনার ক্যারিয়ারে 10টা বিজনেস ঢুকলে এইটাই আপনার অ্যাসেট। আপনি যখন একটা জায়গা থেকে চাকরি সেরে আরেকটা জায়গায় যাবেন, বলবেন কি কি বিজনেস নিয়ে কাজ করছেন, তাই না? তখন বলবেন আপনি গার্মেন্টস এর ইআরপি বানাইছি, এই মডিউলে কাজ করছি, তখন উনি এইগুলো বলবেন আর ওনার বলবে যে আপনার তো অনেক নলেজ আছে। আর যদি বলেন আমি কাজ করছি রিপোর্টিং বা একটা পয়েন্ট, আপনার নলেজ নাই। তো সবসময় রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস কালেক্ট করা, এগুলোর উপরে টিম লিডার বা পুরো প্রজেক্ট মেইনটেনেন্সে কাজ করতে পারে।
আপনার অনেক বড় স্বপ্ন দেখতে হবে, খালি একজন অ্যাজ এ ডেভেলপার হিসেবে কোথাও ঢুকে বসে থাকবেন এটা যেন না হয়। আপনি মানে লেট দিবেন, আপনি যেন সব বুঝতে চাইবেন, আপনি চাইবেন, আপনি বুঝ থেকে দূরে থাকবেন। আপনি কি চাইবেন? বুঝতে আপনি চাইবেন যে আমি এটা কি হইলো আমি এটা জানতে চাই। এই আপনার আগ্রহ দেখে সিনিয়ররা আপনাকে অনলাইনে পাঠাবে। আর যদি আপনি আগে থেকেই বলেন তো ওর দরকার নাই আমি আসি যেটা নেই, তাহলে দেখবেন আমাদের কাছে অনেক ছেলেপেলে আছে 8 বছর 10 বছর 5 বছর ওই একটা প্ল্যাটফর্মে কাজ করতে করতে ওইখানেই আছে, এখন আর কিছু বোঝে না, পারে না, বুঝে নাই। ওরা একটা পিএল স্কিল করতে দিল সেখানে পিএল স্কিলই করে, ওই যে সবাই রিকমেন্ড এনে ওনাকে বলে উনি করে দেয়। কেউ রিপোর্ট বানাতে রিপোর্টই বানাইতেছে। নো, আপনি সব এনভায়রনমেন্টে কাজ করবেন, আপনাকে অনেক উপর দিকে যেতে হবে, অনেক কিছু দায়িত্ব নিতে হবে, অনেক কিছু পুরো পরিচালনা করতে হবে, পুরো টিম একটা সফটওয়্যারের পুরো প্রজেক্টের দায়িত্ব থাকতে হবে আপনাকে, তাই না? নাকি না আপনি একজন ক্লায়েন্ট হিসেবে থাকতে চান, ওখানকার একজন এমপ্লয়ি হিসেবে? কেন? ওই টিমের একজন সদস্য হিসেবে থাকবেন, আপনার টিম লিড দিবেন, তাহলে লিড দিতে হলে আপনার সব জানতে হবে কিনা বলেন? হ্যাঁ, এটা মাথায়। সো আপনাকে এইগুলো বুঝতে হবে, সুন্দর করে বুঝতে হবে। হ্যাঁ, সো যাই হোক, আমি আলোচনা আমার 2-3টা প্রাসঙ্গিকে চলে গেছে, মোটামুটি রিলেটেড ছিল। সো আমরা 2টা বিষয় মানে আজকে কনফার্ম করতে পেরেছি। একটা কি বলেন, ডিনরমালাইজেশনটা কেমন হয় এবং সেখান থেকে ভেঙে নরমালাইজেশনটা কি মোডে হয় প্র্যাকটিক্যাল দেখছেন। ফিউচারে আমি এগুলো একদম সফটওয়্যার ডেভেলপ করে ডাটা এন্ট্রি করে ডিটেইলস দেখাবো ভবিষ্যতে, সেটাতে এখন স্কোপ নাই। এখানেও একটা এক্সাম্পল আছে, আমি ডকুমেন্টগুলো শেয়ার করে দিব আপনাদেরকে। আর এখানে তো আপনারা দেখছেনই যে কত রকমের হায়ারার্কিক্যাল হতে পারে, আর এই ছিল ডেফিনেশন। তো এটা যদি ডিনরমালাইজেশন হয়, নরমালাইজেশন হয়, তাহলে ডিনরমালাইজেশনটা কেমন? বেনিফিট এখন তো বুঝছেন না, বেনিফিট কি কি বলেন? ফিজিক্যাল স্পেস রিলেটেড অনেক কিছু আছে, পড়লে পেয়ে যাবেন। ডিনরমালাইজেশনও আছে, আমরা সামনে এটা পড়াবো না আপনাদেরকে, আমি আপাতত এটা এখানেই রেখে দিই নরমালাইজেশনটা। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে আমরা এখন যদি ওই যে দেখেন আমার যে ইয়ারডি গুলো আপনাদেরকে ফাইল পত্র দিছি না, ওইসব জায়গায় কি আছে বলেন? এই যে এইখানে নরমালাইজেশন তো মনে থাকার কথা না, এটা ওই এভিডেন্স কোশ্চেন আছে না, আমি যেগুলো আপনাদের দিছি বের করেন, সেখানে আছে, দেখেন বের করেন তো। বলেন বলেন বলেন। বলেন না যে বাংলাদেশের যতগুলো ওয়েবসাইট আছে একটা চেঞ্জ করলে মানে বাকিগুলো চেঞ্জ হয় না। ওয়েবসাইটটা আমার ডাটাবেস যেগুলো আছে অনেক জায়গায়, এক জায়গায় দিলে সব চেঞ্জ হয় না, কিন্তু এখন করতেছে আস্তে আস্তে, অনেক কিছুই ডেভেলপ করছে আর কি। ওই যে ওই বিভিন্ন জায়গায় রাখছে, যে যেমনি পারছে খালি টেবিল বানাইছে ডাটাবেজের মধ্যে করে করতেছিল, ওই রিকগনাইজ হয়নি, বুঝে নাই, ভালোভাবে ওয়েল অর্গানাইজড হয়নি, এই কারণে এক জায়গায় পাল্টালে সব জায়গায় পাল্টাতে হয়। আমাদের প্রশ্ন, কেন সব জায়গায় পাল্টাবো? আমি এক জায়গায় এডিট করলে সব জায়গায় এডিট হওয়ার কথা, তাই না? দেখবেন অনেক জায়গায় বলে এইটা পাল্টাইতে হবে, ওইটা পাল্টাইতে হবে, এইটা করতে হবে, ওইটা করতে হবে, দেখেন না বিভিন্ন জায়গায়। এবং কারেকশনে পয়সা নেবে, অ্যাপ্লাই করো, কত করো, কেন? এটাকে আরো আপডেট করা যেত না? আমাদেরকে বুঝাই দিয়ে আমরা বলছি করবো, কি কারটা দেখবে বলেন? বলেন আপনি কি যেন বলতে চাইছেন আগে। না, কস্টিং তো অনেক ভাবে হতে পারে। কস্টিং যদি হাই পারফরম্যান্স চান তাহলে সেক্ষেত্রে হাই কনফিগারের পিসি কিনতে হয়, সার্ভার মেশিন কিনতে হয়, ওইটাতে কস্ট বাড়ে। এখানে কস্টটা কি? এখানে কস্ট হলো হার্ড ডিস্কের কস্ট, তা সেটাও তো এক ধরনের ফিজিক্যাল কম্পোনেন্টের মধ্যেই তো পড়ে। তো পারফরমেন্স ইস্যু, পারফরমেন্স হাই চাবেন তাহলে তো নরমালাইজেশন ডিনোমিনেশন সব কিন্তু পারফরমেন্সের ইস্যু। আপনাকে ফিজিক্যাল কনফিগারেশন হাই করতে হবে, র্যাম, তারপরে আপনার প্রসেসর, হার্ড ডিস্ক, এগুলো বাড়াতে হবে, এগুলো নিতে হবে। তো ফিউচারে আপনাদের আমি এগুলো শিখাবো যে আপনি একটা সার্ভার দেখে বা ওদের রিকোয়ারমেন্ট বুঝে কিভাবে বুঝবেন কতটুকু রিকোয়ারমেন্ট তাদের ফিজিক্যাল নিতে হবে, হার্ড ডিস্ক কতটুকু হলে কি পরিমাণ ট্রানজাকশন করলে তার পারফরমেন্স হাই হবে, কি পরিমাণ ডাটা অ্যানালাইসিস করতে পারবে, এগুলো আমরা দেখাবো, সামনে বলবো, আপনারা তো বুঝে আসবে। লাস্টের দিকে বুঝবেন, ডিবি মডিউলে বুঝবেন, একদম লাস্ট মডিউল, আজ থেকে আরো 7-8 মাস পরে। না, ডিনোমিনেশন না, ওরা একই ডাটা হয়তো বিভিন্ন জায়গায় রেখেছে, কার্ডের জন্য তারা আলাদা এক ডাটাবেস করছে সম্ভবত। সো ডিনোমিনেশন করে নাই, একই জিনিস বিভিন্ন জায়গায় সেভ করছে, যার কারণ হয়েছে এখানে সেভ করলো এখন ওখানে হচ্ছে না, এখন ওখানে আবার করতে হবে, তো ওখানে করে দিলে আবার হয়তো হবে। কিন্তু আমাদের কোশ্চেন ছিল কি, আপনি এক জায়গায় যদি সব জায়গা থেকে নিত, তারা নেয়নি, তারা বললো আমাদের সিস্টেমে নাই ভাই। এখন নাই কেন সেটা কে বলতে যায়? আর এটার তো কোনো সাংবিধানিক কোনো ইনস্ট্রাকশন নাই গভর্নমেন্ট, তাহলে তো সে বাইরে যেতে পারতো না, যে যেভাবে পারে সে বানাইছে, চলতেছে, তারা দেখ কাজ তো হচ্ছে, এই আর কি। এখন করতেছে, যেমন এনপিএসবি সিস্টেম করছে,
ট্রানজাকশন অনেক গ্লোবাল করতেছে, মানুষ এখন বুঝতেছে এগুলো করে আস্তে আস্তে, অনেক জায়গায় নেই, আপনি অবাক হয়ে যাবেন দেখলে ব্যাংক বিমার অবস্থা খুবই এখন ডেভেলপ করছে আলহামদুলিল্লাহ, অনেক কিছু হচ্ছে, অনেকেই করছে। আমি যে ঘটনা বলছি এটা অনেক আগের ঘটনা, এরকম অনেক কিছু আছে, বুঝলেন নাই? ধরুন আমি আজ থেকে 3-4 বছর আগে ব্যাংকে গিয়েছি, আমার অ্যাকাউন্ট ছিল তখন। তো আমি অ্যাকাউন্ট করার পরে বুঝেন এই ঘটনাটা শোনেন, এই অ্যাকাউন্ট তো আমার আছে, তা আমি কার্ড আর চেকের জন্য অ্যাপ্লাই করতে গেছি, বুঝছেন, অনলাইন ব্যাংকিং। কিছু পরে আমাকে আরেকটা ফর্ম ধরাই দিয়েছে বড়, বলছে ভাই আপনি এটা ফর্ম ফিল আপ করেন। আমি বলছি কেন, আমি তো একটা ফর্ম দিচ্ছি, আপনি আমার আইডি নেন, অ্যাকাউন্ট নাম্বার নিয়ে। হ্যাঁ ঠিক আছে, আমরা ওটাই দেবো, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমাকে আরেকটা ফর্ম ধরাই দেওয়া হলো। তাই আমি বললাম যে ভাই আমি আবার একই তথ্য কি দিব না, রিপোর্ট না আপনার তথ্য সব আবার দেন। তাই আমি বলছি কেন আমি তথ্য দিব, আপনি আমার আইডি দিয়ে অ্যাপ্লাই করে আপনি একটা প্রিন্ট আউট কপি দেন, তাহলে তো আমার তথ্য সব আছে, আমি সাইন করে দিই ফিজিক্যালি অ্যাপ্লাই করছি কিনা। বলছে আমাদের তো সেই সিস্টেম হয়নি এখন। আমি বলছি আমি তো একটা তথ্য দিতে গেলে ভুল করতে পারি, যেহেতু আমার সব এক্সাক্ট তথ্য ওখানে আছে, তাহলে আপনি আমার আইডি নিয়ে একটা ফর্ম দেন, কি বুঝি নাই, আইডি দিলে সব ডাটা আসুক, আমি খালি সাইনটা করে দিই, হ্যাঁ আমি অ্যাপ্লাই ফিজিক্যাল অ্যাপ্লাই একটা ইস্যু থাকে, সাইনটা করে দিই। বলছে স্যার আমাদের এত এখনো, তাহলে ব্র্যাক ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান এখনো বলে আইটি এখনো তাদের ডেভেলপ অতটা হয়নি, বুঝে কিনা। আপনি আবার যাবেন অন্য একটা কাজে, সেখানে আবার অ্যাপ্লাই করে ফর্ম করে, ওকে ফর্ম তারা ফিল আপ করতে বলতে পারে যে আমি করছি কিনা এটা ইমপ্রুভমেন্ট রাখার জন্য, তাহলে আপনি আমাকে ডাটাগুলো ফিল আপ করে প্রিন্টেড কপি দেন, তাহলে আমার শুধু সাইন করে দেই, বুঝেন এই কথাটা। আমার তো এত কিছু তো লেখা লাগলো না, আমি লিখতে গেলে ভুল করতে পারি বা অন্য কিছু তথ্য আসতে পারে, বুঝেন এই কথা, বুঝছেন কিনা। একটু সহজ হইতো কিনা আমার জন্য, করে নাই, কি করবেন আপনি, আবার লিখছি দেখিয়ে দিচ্ছি, সেগুলো লিখতে 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 আমার 1-1.5 ঘন্টা লাগছে। আমরা কি অত লেখা অভ্যস্ত সবাই নাই। সো যেমন আমার তো, অথচ আমাদের যদি দেখেন, অথচ দেখেন মোবাইল ফোনে কি হয়, আমরা যদি কারো নাম মডিফাই করি, নাম বা মোবাইল নাম্বার, তাহলে ওনার সাথে যত আমরা কথা বলেছি, মেসেজ আদান প্রদান করেছি, সব জায়গায় চেঞ্জ হয়ে যায় কেন, কারণ এটা আবার সেন্ট্রালাইজ করা আছে মাশাআল্লাহ, বুঝলেন? খেয়াল করছেন কিনা, এক জায়গায় যদি নাম পাল্টান তাহলে সব জায়গায় কি হয়, এখন যদি চেঞ্জ না হয়, মেসেজ এখানে ওই নাম থাকতো এখানে না হয়, তো কেমন লাগতো। এই সো এটা গ্লোবাল প্রোডাক্ট, দ্যাটস ওয়াই তারা সর্বোচ্চ কি এখানে অ্যানালাইসিস করেছে এবং লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে কিন্তু এই আইএসও এক্সওয়াইজি এগুলো বানাচ্ছে, বুঝছেন কিনা। হ্যাঁ, কিন্তু আমাদের এইসব জায়গায় গন্ডগোল, ওইসব জায়গায় নাই। আপনি কম্পিউটারের নাম এক জায়গায় চেঞ্জ করেন, তাহলে সব জায়গায় নামটা পাবেন না। পরিপূর্ণতা পায় না সেটা আমরা বলবো না, মানে আপনার কি দেখতে হবে, মানুষের সুযোগ সুবিধা দেখতে হবে। হ্যাঁ সেটা হয়তো ওইখানে তারা একটু মিনিমাইজ করছে, এটা হয়নি প্রপারলি, হয়তো অন্য জায়গায় করছে, এখন করে নাই, এখন ডেভেলপ হয়তো করে ফেলছে ইন দ্য মিন টাইম, আমি জানি না, লেটেস্ট নিউজ আমার কাছে নেই, আমি সাফারার সেটা আমি বললাম, বুঝছেন কেন। এটা বড় বিভিন্ন ঝামেলা আছে। একবার গেছি টাকা তুলতে ব্যাংকে এটিএম কার্ডে, তো টাকা তুলতে পারছে, মেসেজ চলে আসে যে টাকা উইথড্র হয়ে গেছে, কিন্তু একটু পর বলছে যে আপনার ট্রানজাকশনটি বাতিল করা হলো, কার্ডটা বের করে দিয়েছে। এখন আমি সাথে সাথে ব্যাংকে চলে গেলাম, উপরেই ব্যাংক ছিল ওদের ইয়াতে। আমি বললাম ভাই এই যে অবস্থাটা হইল কি, আমি টাকা কার্ড ঢুকালাম, এই যে বুঝছেন ঘটনাটা কি হয়, কিন্তু এখন এটাকে অনেক সলভ করছে। এই হলো এটিএম কার্ড, বোধ কার্ড দিছি, আমার মোবাইল ফোনে মেসেজ চলে আসছে যে হ্যাঁ 10,000 টাকা বা 15,000 টাকা উইথড্র হয়েছে, কিন্তু একটু পরে কিট 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 করে বসে আপনার ট্রানজাকশনটি লাল কালে বাতিল করা হলো, কার্ডটা চলে এসেছে। এখন আমি করবো কি, আমি ভাবি মেসেজ যেহেতু আসছে টাকা প্লাস মাইনাস হয়ে গেছে, তাহলে এখন ধরেন এই যদি ঢাকা মেডিকেল রাত 2টার সময় হয়, এক লোকের কাছে, মূর্খ লোক বা অত শিক্ষিত না, তার বউ ডেলিভারি হচ্ছে, টাকা এখনই লাগবে, ওই লোক তো শাবল দিয়ে ভাঙা টাকা বাইর করবে, কারণ সে দেখবে যে তার মোবাইলে মেসেজ আইছে, তোমার টাকাটা মানে আটকে আছে, সে কি করবে, শাবল দিয়ে ভাঙবে বা টাকাই ভাঙে টাকা সে বের করে দিবে। পরের দিন এই ব্যাংক কি তার নামে মামলা দিবে, সিসি ক্যামেরা দেখছে, বলেন সে যতই বলুক তাকে তো তারা তো প্রভাবশালী, সে লোক মামলাই খাবে এবং হাজতে যাবে, তাই না, হইতে পারে কিনা বলেন। এখন কি করা উচিত ছিল এখানে, যে টাকা আছে কিনা চেক করবে, গুনবে, সব যখন হয় ডেলিভারি তার আগ পর্যন্ত কি তখন মেসেজ দিবে, সে এখানে টাকা মানে টিপ দেওয়ার সাথে সাথেই মেসেজ পাঠিয়ে দিয়েছে, তো ট্রিগারটা সেট করছে অন্য জায়গায়। তো তখন আমি ওই ব্রাঞ্চে উপরে গিয়ে ওখানে তখন একটা ম্যাডাম ছিলেন, তো ওনাকে বললাম আইটিএম, আমি বললাম যে ম্যাডাম এই অবস্থা, আমি তো আইটির লোক, আমি জানি টাকাটা কাটে না, কিন্তু সাধারণ পাবলিক তো, বলে স্যার আপনি তো আমার সাথে আসেন, আমি আমার পরিচয় দিচ্ছি, গিয়ে ম্যানেজারের কাছে নিচ্ছি, দরজার লোক বন্ধ করছে, বন্ধ করে বলে স্যার
এই দেখেন উনি আইডিবির লোক টিচার, তো এরকমের আমাদের এই প্রবলেম পড়ছে। হ্যাঁ ম্যানেজার বলে ভাই এই সমস্যা আমরা জর্জরিত ভাই, আমার বাঁচান এখান থেকে। মানে 10 লাখ করে বলতেছে, কষ্টের কথা বলে, ডেইলি মিনিমাম 100 ক্লায়েন্ট আসতেছে আর এই সমস্যা হচ্ছে। হতেই পারে সার্ভার বিভিন্ন ট্রানজাকশন হয়। তখন ইসলামী ব্যাংকের ছিল তাহের আহমেদ চৌধুরী, আইসিডি ডিভিশনের হেড, ঠিক আছে? তাহের আহমেদ চৌধুরী ছিল। ওদিকে খেয়াল করেন কেন আপনারা? মানে বললাম না আগে এই টাইপের এনভায়রনমেন্টই আপনারা পান নাই আমার মনে হয়, রাইট? পান না। তাহের আহমেদ চৌধুরী সাহেব ছিলেন আইসিডি ডিভিশনের হেড ইসলামী ব্যাংকে। তো সাথে সাথে ওনাকে ফোন দিছে। তো আমি বলছি ভাই এটার সলিউশন আমার কাছে আছে এই প্রবলেম থেকে সলভ করার। বলছে ওয়েলকাম, আপনি স্যারের সাথে কথা বলেন। পরে আমাকে টেলিফোনে ওদের থেকে হটলাইনে কানেকশন করে দিল। উনি আমাকে মানে ওয়েলকাম জানিয়েছেন এবং বলছে আপনার কি কি সলিউশন আছে আমাদেরকে পাঠান। পরে ওনাদের একদম হেড কোয়ার্টারের পোর্টালের নাম দিছে। আমি ওখানে আমাদের সলিউশন কোথায় কোথায় ইনস্ট্রাকশন, ওদের তো প্রোগ্রামার আছে, কি কি ইনস্ট্রাকশন হতে পারে পুরো মেইল ঢক মতো লেখা ওই ব্রাঞ্চ ম্যানেজার ওনাকে সহ ওনার সমস্ত টিমকে পাঠিয়ে দিয়েছে। পরে কিছুদিনের মধ্যে তারা সলভ করছে। ইভেন আমাকে তারপর হেডকোয়ার্টার ইনভাইট করছে। শুধু তাই না, ইসলামী ব্যাংকের বিভিন্ন ক্যাম্পেইন গুলো হয় না, সেলফ ইন বিভিন্ন অ্যাপের, আমাকে বিভিন্ন জায়গায় ইনভাইট করেন। বহু প্রোগ্রাম করছে ওনার সাথে বিভিন্ন জায়গায়, এখনো ইনভাইটেশন আসে। ওই হেল্প করছে খেলে ওই একটু। এবং সেই সুবাদে 2-3 জন নিয়োগ হয়েছে অন্যভাবে সিস্টেমে পরবর্তীতে। সো কি করতে হবে? মানুষের সাথে কমিউনিকেশন স্কিল রাখতে হবে। কি পারে সুন্দর করে বলতে। এইটা যদি আমি পিছনে পিছনে নিচে পিছনে চিল্লাচিল্লি করতাম সেই আমরা জানেন, তাইলে আমার মনে করতে এই লোক তো হইলো না। কি হট্টগোলটা করা যাইতো, কিন্তু এটা যৌক্তিক ছিল। কিন্তু এটা তো আমরা করব না। আমরা তো সুন্দর করে আমাদের ওয়ে গুলোকে চেষ্টা করব করার জন্য। বুঝতে পারছেন কিনা? সো এই প্রবলেম গুলো আসলে আমাদের টেকনিক্যাল সমস্যা, আমাদের এগুলো আস্তে আস্তে সলভ হচ্ছে আলহামদুলিল্লাহ। আরো হয়ে যাবে ইনশাআল্লাহ, আরো হয়ে যাবে, আস্তে আস্তে সব হবে। সো আপনাদের এগুলো খেয়াল করতে হবে। আমি আপনাদের যখন প্রজেক্ট করবেন তখন আমি প্রত্যেকটা পয়েন্ট হেড টু হেড ধরেই দেবো। এটা এখানে দিয়ে না, কেন দিয়ে না, এইটা ওইটা ওইটা এটা সব। এবং আপনারা যে কমপ্লিট প্রজেক্ট করবেন সেখানে 100% ডায়নামিক সফটওয়্যার হবে, 200%। কোনো মানে যতটুক বানাবো আপনাদের যেগুলো প্রজেক্ট সব ডায়নামিক। মানে এক জায়গায় পাল্টালে কি এতক্ষণ যা বলছে এগুলো একদম কারেকশন দিয়েই হবে, যত ছোটই হোক বা যত বড় হোক, কিন্তু একদম পিওর থাকবে জিনিস, সব জায়গায় ঠিকঠাক কোনো উল্টাপাল্টা কিছু আসবে না। বুঝে আসছে কিনা? সো অনেক কাজ, কিন্তু অনেক লম্বা জার্নি, অনেক স্বপ্ন। সেই জন্য আপনারা, আমি 1-1.5-2 ঘন্টা যে লেকচারটা দেই, এইটুকু আমাকে একটু হেল্প করে কনসেন্ট্রেশনটা দিয়ে। বুঝতে পারছি কিনা? আপনারা যদি হেল্প না করেন আমার পক্ষে সম্ভব না। আসে চেষ্টা করেন, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আপনারা বের করেন নরমালাইজেশনের না, ওগুলো একটু দেখেন। ব্রেক তো এখন না, ব্রেক তো আপনাদের 11টায়। নরমালাইজেশনের শীট গুলো এবার একটু দেখেন তো, দেখেন।